আচ্ছা, দেখো, প্রথমে ওয়েভ মোশন, এই টোটাল ব্যাপারটা, ওয়েভ এই টার্মিনোলজিটা এসেছে ডিস্টারবেন্স এই টার্ম থেকে। তো এই ওয়েভের ডেফিনেশনে যাওয়ার আগে ফার্স্টে একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে মিডিয়ামের মধ্যে দিয়ে এনার্জি ট্রান্সফার করতে পারে ফ্রম ওয়ান প্লেস টু আদার। যদি মিডিয়াম না থাকে তাহলে পরেও কিন্তু এনার্জি ট্রান্সফার্ড হতে পারে। যেরকম সানের থেকে আমরা হিট এনার্জি, লাইট এনার্জি পাচ্ছি। লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা এক্সাম্পল। তাহলে লাইট ভ্যাকিউমের মধ্যে দিয়ে পাস করতে পারে। হিট এনার্জি, এটা রেডিয়েশনের ফর্মে। হিট এনার্জির এই রেডিয়েশন যেটা হচ্ছে, তোমরা আগের সেমিস্টারে যখন থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার পড়েছিলে, যেখানে হিট অ্যান্ড টেম্পারেচার ইউনিটে, সেখানে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, তিনটে ডিফারেন্ট মেকানিজম পড়েছিলে। সেখানে আমরা দেখেছিলাম রেডিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে হিট একটা প্লেস থেকে আরেকটা প্লেসে ট্রান্সফার্ড হতে পারে, যেখানে মিডিয়ামের কোনো বাধ্যবাধকতা নেই। মিডিয়াম থাকলে পরেও ট্রান্সফার্ড হবে, মিডিয়াম না থাকলে পরেও হিট এনার্জি ইন দ্য ফর্ম অফ রেডিয়েশন ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান প্লেস টু আদার। তাহলে ইন জেনারেল আমরা যদি একটা মিডিয়াম এক্সিস্ট করছে কনসিডার করি, তার কারণ আমরা এখানে ওয়েভ মোশন নিয়ে কাজ করছি। আর ওয়েভ মোশনের মধ্যে আমরা এই পার্টে যেটা স্পেসিফিক্যালি পড়বো সেটার নাম হচ্ছে আমাদের ইলাস্টিক ওয়েভ। এই পার্টে আমরা যে ওয়েভগুলোকে পড়ি, সেই ওয়েভগুলো প্রপাগেট করতে গেলে তার জন্য একটা মিডিয়াম লাগবেই। তাহলে মিডিয়ামের মধ্যে দিয়ে যখন ওয়েভ প্রপাগেট করবে, তখন আমরা দেখব ওয়েভের সাথে সাথে এনার্জি আর মোমেন্টাম দুটোই প্রপাগেট করবে। এবার একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যখন ওয়েভ প্রপাগেট করছে না, বা ওয়েভ যখন পাস করছে না, সেই মিডিয়ামের মধ্যে দিয়ে এনার্জি একটা প্লেস থেকে আরেকটা প্লেসে কিভাবে যেতে পারে? ওই মিডিয়ামের যে ম্যাটার, তার বাল্ক মোশনের মধ্যে, তার মানে ম্যাটার এনার্জিকে ক্যারি করে নিয়ে যেতে পারে। তাহলে আমাদের প্রথম যেটা পার্ট স্টার্ট হচ্ছে এই পার্টে, যে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে এনার্জি কিভাবে ট্রান্সফার্ড হতে পারে। এনার্জি ট্রান্সফার্ড হতে পারে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার থ্রু দ্য বাল্ক মোশন অফ ম্যাটার। যদি আমাকে বলো স্যার একটা এক্সাম্পল দিন, ধরো তুমি একটা নদীর সামনে দাঁড়িয়ে আছো, নদীর মধ্যে দিয়ে জলটা ফ্লো করে যাচ্ছে। তাহলে এখানে ওয়াটার দেখো, যখন ফ্লো করছে, ও এই এনার্জিটাকে কিন্তু ওর সাথে ক্যারি করে নিয়ে যাচ্ছে যে ডাইরেকশনে ওয়াটার ফ্লো করছে। তাহলে পরে আমরা এক্সাম্পল হিসাবে কি বলতে পারি? এ রানিং স্ট্রিম অফ ওয়াটার ক্যারিজ এনার্জি উইথ ইটসেলফ অ্যাজ ইট মুভস অ্যালং। যে ডাইরেকশনে তোমার জলটা ফ্লো করছে, ওয়াটারের ফ্লো রয়েছে, সেই ডাইরেকশনেই আমরা দেখতে পাবো তোমার এনার্জিটা ফ্লো করছে থ্রু দ্য রানিং ওয়াটার। এটা তো গেল যেখানে মিডিয়াম নিজে বা মেটি তোমার ওই মিডিয়ামের যে ম্যাটার, সেই ম্যাটার নিজে এক প্লেস থেকে আরেক প্লেসে মুভ করে এনার্জিকে ট্রান্সফার করাচ্ছে। কিন্তু আরেকটা সিচুয়েশন আছে যেখানে এনার্জি ট্রান্সফার্ড হবে থ্রু এ মিডিয়াম, কিন্তু সেখানে ওই মিডিয়ামের মধ্যে যে ম্যাটার বা মেটেরিয়াল পার্টিকেলস রয়েছে, তারা মুভ করবে না। তার মানে আমরা ওয়েভ পার্টে যে টাইপ অফ ট্রান্সফার অফ এনার্জি নিয়ে কনসিডার করব, সেখানে ট্রান্সফার অফ এনার্জি হবে উইদাউট এনি মোশন অফ ম্যাটার অর উইদাউট দ্য বাল্ক মোশন অফ ম্যাটার। তার মানে একটা মিডিয়ামের একটা এন্ড থেকে আরেকটা এন্ডে এনার্জি ট্রান্সফার্ড হবে, কিন্তু আমরা দেখব মিডিয়ামের কোনো পার্টিকেল এনার্জি যে ডাইরেকশনে ফ্লো করছে সেই ডাইরেকশনে মুভ করবে না। তার মানে ওই মিডিয়ামের যে ম্যাটার আছে, সেই ম্যাটারের কোনো মোশন নেই। এই যে ওয়ে অফ ট্রান্সফারিং এনার্জি উইদাউট দ্য বাল্ক মোশন অফ ম্যাটার, সেইটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ মোশন। তাহলে এখানে ওয়েভ বলে একটা নতুন টার্ম আমরা প্রথম দেখতে পাচ্ছি। এই ওয়েভ কথাটা অ্যাকচুয়ালি কি? ওয়েভ হচ্ছে তুমি মিডিয়ামের মধ্যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে,
সেই ডিস্টারবেন্সটা যে কোনো ভাবে তুমি তৈরি করতে পারো। সেই ডিস্টারবেন্সটা মিডিয়ামের মধ্যে দিয়ে প্রোপাগেট করবে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে। কিন্তু আমরা দেখতে পাবো ওই মিডিয়ামের কোনো পার্টিকেল বা কোনো ম্যাটার কখনো ওই ডাইরেকশনে ফ্লো করবে না। তাহলে ওয়েভ মোশনের ডেফিনেশনে যাওয়ার আগে আমাদের প্রথমে জানতে হবে ওয়েভ এই ওয়ার্ডটা কি ডিনোট করছে। ওয়েভ ডিনোট করে প্রোপাগেশন অফ সাম কাইন্ড অফ ডিস্টারবেন্স ইন এ মিডিয়াম। কোন রকম একটা ডিস্টারবেন্স তুমি তৈরি করেছো, সেটা প্রোপাগেট করছে, তার মানে মুভ করছে থ্রু দা মিডিয়াম। এবার যখন আমাকে ওয়েভ মোশনকে ডিফাইন করতে হবে, তখন আমাকে কি বলতে হবে যে ওয়েভ মোশন হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টারবেন্সের ট্রান্সমিশন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, যেখানে ওই মিডিয়ামের ম্যাটারের কোনো রকম ফিজিক্যাল ট্রান্সফার, তার মানে ম্যাটারের কোনো রকম ফ্লো নেই। কোন দিকে ফ্লো নেই? যে ডাইরেকশনে ডিস্টারবেন্সটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ট্রান্সফার্ড হচ্ছে। তাহলে ডেফিনেশনে আমরা কি বলছি দেখো, ওয়েভ মোশন ইজ নাথিং বাট দ্য ট্রান্সমিশন অফ ডিস্টারবেন্স ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার উইদাউট দ্য অ্যাকচুয়াল ফিজিক্যাল ট্রান্সফার অর ফ্লো অফ ম্যাটার অ্যাজ এ হোল। এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ওয়েভ মোশনের ডেফিনেশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? স্যার আরেকবার বলুন না। ওয়েভ মোশন মানে হচ্ছে তুমি মিডিয়ামের মধ্যে একটা ডিস্টারবেন্স কোনো পয়েন্টে তৈরি করবে, সেই ডিস্টারবেন্সটা একটা পয়েন্ট থেকে মিডিয়ামের আরেকটা পয়েন্টে যাবে, কিন্তু মিডিয়ামের মধ্যে যে ম্যাটার আছে, সেই ম্যাটার তার মানে মিডিয়ামের যে মলিকিউলস বা পার্টিকেলস গুলো আছে, তারা যে ডাইরেকশনে এই ডিস্টারবেন্সটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই ডাইরেকশনে এদের কোনো নেট ফ্লো থাকবে না। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একটা সিম্পল জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন তোমার বন্ধুর সাথে কথা বলো সামনাসামনি দাঁড়িয়ে, তখন তুমি কথা বলছো, তাহলে তোমার গলার থেকে সাউন্ড ওয়েভ তৈরি হচ্ছে। সেই সাউন্ড ওয়েভটা মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করে, মানে এয়ারের মধ্যে দিয়ে পাস করে তোমার সামনে থাকা মানুষটার কাছে পৌঁছাচ্ছে। তাহলে এখানে সাউন্ড ওয়েভটা তোমার থেকে বেরিয়ে তুমি সোর্স, আর তোমার বন্ধু হচ্ছে অবজারভার বা লিসেনার, তার কাছে সাউন্ড ওয়েভটা পৌঁছাচ্ছে। কিন্তু তোমার আর তোমার বন্ধুর মাঝখানে যে এয়ারটা আছে, সেই এয়ার কি ফ্লো করছে? করছে না। তার মানে তুমি একটা ডিস্টারবেন্স তৈরি করছো। সেই ডিস্টারবেন্সটা তুমি সাউন্ড ওয়েভের কেসে ডিস্টারবেন্স বলতে পারো, জলের মধ্যে একটা পাথর ফেলে দিলে ডিস্টারবেন্স বলতে পারো। এই ডিস্টারবেন্সটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে, কিন্তু মিডিয়ামের কোন রকম ডিসপ্লেসমেন্ট, মানে মিডিয়ামের মলিকিউলস বা পার্টিকেলস গুলোর কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, মিডিয়ামের কোনো ফ্লো থাকবে না। এটাই হচ্ছে আমাদের ওয়েভ মোশনের ডেফিনেশন। আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এইবারে আমাদের হ্যাঁ যেটা, স্যার। আচ্ছা, আমাদের এবার যেটা জানতে হবে কি কি ধরনের ওয়েভ আছে। তিনটে টাইপের ওয়েভ পাওয়া যায়। নাম্বার ওয়ান মেকানিক্যাল ওয়েভস, যেটা আমরা এখানে পড়বো। নাম্বার টু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেটা আমাদের ইন ডিটেল পড়ার কিছু নেই, শুধু আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কাকে বলে সেটা জেনে রাখবো। একই রকম ভাবে ম্যাটার ওয়েভস, এটাও আমাদের ইন ডিটেলে কিছু পড়তে হবে না। আমাদের যেটা ডিটেলে পড়তে হবে সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে মেকানিক্যাল ওয়েভ জিনিসটা হতে গেলে প্রথম যেটা তোমার লাগবে সেটা হচ্ছে এমন একটা মিডিয়াম, যে মিডিয়ামের ইলাস্টিসিটি প্রপার্টিও আছে, ইনারশিয়া প্রপার্টিও আছে। ইলাস্টিসিটি তোমরা অলরেডি সেমিস্টার ওয়ানে পড়ে এসছো, ইনারশিয়া সেটাও তোমরা সেমিস্টার ওয়ানে পড়েছো। তাহলে যে মিডিয়াম এই দুটো প্রপার্টিকে পজেস করে, সেই মিডিয়ামের মধ্যেই মেকানিক্যাল ওয়েভ তৈরি হবে এবং মেকানিক্যাল ওয়েভ প্রপাগেট করতে পারবে। যদি এরকম কোনো মিডিয়াম তুমি পাও যে মিডিয়ামের এই দুটো প্রপার্টি নেই, বা
কোনো মিডিয়ামই নেই, সেখানে মেকানিক্যাল ওয়েভ কখনো প্রপাগেট করতে পারে না। কিরকম এক্সাম্পল? সানের থেকে আমরা লাইট এনার্জি, হিট এনার্জি পাচ্ছি। সানের সারফেসে সবসময় নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, হাইড্রোজেন হিলিয়াম কনভার্সন হচ্ছে। প্রত্যেকটা কনভার্সানে একটা হিউজ এক্সপ্লোশন হচ্ছে। সেই এক্সপ্লোশনের কোনো সাউন্ড আমরা কিন্তু আর্থে বসে শুনতে পাই না। কেন? তার কারণ হচ্ছে সাউন্ড ওয়েভ এই মেকানিক্যাল ওয়েভের ক্যাটাগরিতে পড়ে। তার মানে সাউন্ড ওয়েভকে যদি পাস করতে হয়, ট্রাভেল করতে হয়, ওর একটা মিডিয়াম দরকার। যেহেতু সান এবং আর্থের মাঝখানে কোনো মিডিয়াম নেই, পুরোটা ভ্যাকিউম, সেই কারণের জন্য লাইট এনার্জি, হিট এনার্জি আসছে, কারণ তাদের পাস করতে গেলে কোনো রকম রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এদের পাস করতে গেলে কোনো মিডিয়ামের নেসেসিটি নেই। কিন্তু যেহেতু সাউন্ড ওয়েভ মেকানিক্যাল ওয়েভের ক্যাটাগরিতে পড়ে, সাউন্ড ওয়েভ প্রপাগেট করতে পারছে না, তার কারণ সান আর আর্থের মাঝখানে কোনো রকম মিডিয়াম এক্সিস্ট করছে না। তাহলে পরে যখনই তোমাকে বলা হবে মেকানিক্যাল ওয়েভ, তখন তোমাকে মনে রাখতে হবে মেকানিক্যাল ওয়েভ সেই মিডিয়ামের মধ্যেই প্রডিউসড হতে পারে এবং সেই মিডিয়ামের মধ্যে দিয়েই প্রপাগেট করতে পারে যাদের ইলাস্টিসিটি এবং ইনার্শিয়া এই দুটো প্রপার্টি আছে। তাহলে ফার্স্টে আমি কি বলবো? মেকানিক্যাল ওয়েভস ক্যান অনলি বি প্রডিউসড অ্যান্ড প্রপাগেটেড ইন দোজ মেটেরিয়াল মিডিয়া which possesses elasticity and inertia। যেহেতু ইলাস্টিসিটি প্রপার্টির সাথে এই মেকানিক্যাল ওয়েভের প্রোডাকশন এবং প্রোপাগেশনটা রিলেটেড, সেই কারণের জন্য মেকানিক্যাল ওয়েভের আরেকটা নাম হচ্ছে ইলাস্টিক ওয়েভ। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে সাউন্ড ওয়েভ, ওয়াটার ওয়েভ। ওয়াটার ওয়েভ মানে কি? ওয়াটার ওয়েভ মানে তুমি যদি একটা, তোমার ধরো তোমার বাড়ির সামনে পুকুর রয়েছে, তুমি যদি তার উপরে একটা বড় পাথর টুকরো ফেলো, তুমি কি দেখবে? ওয়াটার রিপলস তৈরি হচ্ছে। আমি একটু বাদে দেখাবো ওটা তোমাদেরকে। ওয়াটার রিপলস তৈরি হচ্ছে। এই রিপলস গুলো হচ্ছে ওয়াটারের সারফেসের মধ্যে দিয়ে পাস হয়ে যাওয়া একটা ওয়েভ। আবার ওয়াটারের ভিতরে ইনসাইডে আমরা সাউন্ড ওয়েভের প্রপাগেশন পাই, যেটা দিয়ে তোমার সাবমেরিন ডিটেক্ট করে ওয়ারশিপ গুলো, বা ধরো তোমার একটা জায়গাতে, ধরো তোমার মানে সি এর বা তোমার কি বলে মেরিন, যে তোমার আমাদের রিসার্চ ভেসেল গুলো থাকে, তারা একটা টেকনোলজি ইউজ করে যেটাকে বলা হয় সোনার। এই সোনার টেকনোলজি দিয়ে তারা সি বেড, মানে সমুদ্রের তলটার ক্যারেক্টারিস্টিক, সেখানে কি আছে না আছে, এগুলোকে তোমার ওই সোনারের মধ্যে দিয়ে অ্যানালাইজ করে বের করে। তো সেখানে সাউন্ড ওয়েভ প্রপাগেট করে হচ্ছে ওই সোনারের মধ্যে, তো তোমার তোমার ওই ইয়ে কি বলে সোনার টেকনোলজির মধ্যে দিয়ে ওয়াটারের ভিতরে। তাহলে সাউন্ড ওয়েভ, ওয়াটার ওয়েভ, এরা সবাই এই মেকানিক্যাল ওয়েভ বা ইলাস্টিক ওয়েভ ক্যাটাগরির মধ্যে পড়ে। এখানে একটা মনে রাখতে হবে, এই মেকানিক্যাল ওয়েভ নিউটন সেকেন্ড ল অফ মোশনকে ফলো করে, এক্স্যাক্টলি ওবে করে, এবং মেটিরিয়াল মিডিয়াম থাকলে তবেই এরা এক্সিস্ট করবে, আদারওয়াইজ কিন্তু এরা কোথাও এক্সিস্ট করতে পারবে না। মেকানিক্যাল ওয়েভটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে সেকেন্ড টাইপটা কি? আমরা মেকানিক্যাল ওয়েভ আরো ডিটেলে পড়বো। এখন আমি জাস্ট এই তিনটে ওয়েভকে আগে একটা সিম্পল ভাবে জেনে নিচ্ছি। নেক্সট কি নাম দেখতে পাচ্ছ? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এবার আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে জানতে হবে। নর্মাল যে ভিজিবল লাইট, এটা হচ্ছে এক্সাম্পল অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এছাড়া রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, আলট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, এরা সবাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বিভিন্ন ফর্ম। কারণ এদের ফ্রিকোয়েন্সি গুলো বা ওয়েভলেন্থ গুলো আলাদা আলাদা হয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে এমন একটা ওয়েভ যেটা মেকানিক্যাল ওয়েভের যেরকম তৈরি হতে এবং প্রপাগেট করতে একটা মেটেরিয়াল মিডিয়াম লাগবেই, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিন্তু এরকম কোনো কন্ডিশন নেই। মানে ইলেকট্রোম্যাগনেটিক তৈরি হয়ে প্রপাগেট করার জন্য কোনো মিডিয়ামের দরকার লাগে না। সেই কারণের জন্যই আমরা লাইট এনার্জি, হিট এনার্জি কিন্তু সানের থেকে পাচ্ছি।
তাহলে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাদেরকে বলবো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে সেই টাইপের ওয়েভ যাদের কোনো মেটেরিয়াল মিডিয়ামের দরকার নেই ফর দেয়ার প্রোডাকশন অ্যান্ড প্রোপাগেশন। এক্সাম্পলস কি? তোমাকে এক্ষুনি আমি যেগুলো বললাম, এই মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল, আলট্রাভায়োলেট, এক্স রে, গামা রে, এরা সবাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বিভিন্ন নাম, কারণ প্রত্যেকের রেঞ্জ আলাদা আলাদা। কি রেঞ্জ? ফ্রিকোয়েন্সি রেঞ্জ বা ওয়েভলেন্থের রেঞ্জ। এর মধ্যে আমরা ভিজিবল লাইট হচ্ছে এটা এমন একটা ওয়েভলেন্থ বা এমন একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে পাই যেটা আমরা দেখতে পাই, তাই জন্য এটা ভিজিবল লাইট। আলট্রাভায়োলেট রে বলো, ইনফ্রারেড বলো, মাইক্রোওয়েভ বলো, এক্স রে বলো, এগুলো কিন্তু আমাদের যে ভিশনের ওয়েভলেন্থের রেঞ্জ তার বাইরে, তাই জন্য আমরা এগুলো দেখতে পাই না। এদের সবার একটা কমন প্রপার্টি আছে। কি কমন প্রপার্টি? এরা ভ্যাকিউম বা শূন্যস্থানের মধ্যে দিয়ে একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করে। সেই কনস্ট্যান্ট স্পিডটা কি? স্পিড অফ লাইট। তার মানে মনে রাখবে, যে কোনো ফর্মের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হোক না কেন, তারা যখন ভ্যাকিউমের মধ্যে দিয়ে ট্রাভেল করবে, এরা ট্রাভেল করবে উইথ স্পিড অফ লাইট। সেখানে স্পিড অফ লাইটের ভ্যালু কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরকম নয় যে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি সব থেকে কম বলে রেডিও ওয়েভ আস্তে আস্তে যাবে, আর তোমার কি বলে এক্স রে বা গামা রে এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি এক্সেসিভলি হাই বলে এরা ফাস্ট যাবে, এরকম নয়। এরা সবাই ভ্যাকিউমের মধ্যে দিয়ে কনস্ট্যান্ট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এই স্পিডে মুভ করে। এটা হয়ে গেল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাস্ট সেটা কি ছিল? সেটা ছিল ম্যাটার ওয়েভ। তোমরা কোয়ান্টাম মেকানিক্স বলে ফিজিক্সের একটা তোমার স্পেশালাইজড ব্রাঞ্চ আছে, যেটা তোমরা নাম সবাই শুনেছো। এই কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে একটা কনসেপ্ট পাওয়া যায় যেখানে দেখা যায় ইলেকট্রন, প্রোটন, এরকম সাব অ্যাটমিক মেটেরিয়াল পার্টিকেল গুলো যখন মুভ করে তখন তাদের সাথে একটা ওয়েভের মতন প্রপার্টি অ্যাসোসিয়েটেড থাকে। এই ওয়েভটাকে বলা হয় ম্যাটার ওয়েভ। তার মানে ম্যাটার ওয়েভ হচ্ছে বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট, যেটা যখন ইলেকট্রন, প্রোটন এই জাতীয় সাব অ্যাটমিক মেটেরিয়াল পার্টিকেল গুলো মুভ করে তখন এদের সাথে ওয়েভের মতন একটা প্রপার্টি অ্যাসোসিয়েটেড থাকে। সেই ওয়েভ লাইক প্রপার্টিটাকেই আমরা বলছি হচ্ছে ম্যাটার ওয়েভ। তাহলে কি বলা হচ্ছে? দেখো, ম্যাটার ওয়েভ এ কনসেপ্ট ইন কোয়ান্টাম মেকানিক্স যেটা ডেসক্রাইব করে ওয়েভ লাইক প্রপার্টিজ অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকেলস, ইলেকট্রনস অ্যান্ড আদার সাব অ্যাটমিক এন্টিটিস হোয়েন দে আর ইন মোশন। কারণ এরা এত ফাস্ট মুভ করে যে এদের স্পিডকে তুমি লাইটের স্পিডের সাথে কম্পেয়ার করতে পারো। নর্মাল আমরা যে সমস্ত অবজেক্টকে আমাদের চারধারে মুভ করতে দেখি, এদের সঙ্গে তুমি কখনো ম্যাটার ওয়েভ পাবে না দেখতে। কেন পাবে না? কারণ এদের স্পিড লাইটের স্পিডের থেকে অনেক অনেক কম। সেই কারণের জন্য এর সঙ্গে করেসপন্ডিং ম্যাটার ওয়েভকে ডিটেক্ট করা যায় না। কিন্তু সাব অ্যাটমিক মেটেরিয়াল পার্টিকেলস গুলো প্রচন্ড ফাস্ট মুভ করে বলে এদের সাথে আমরা ম্যাটার ওয়েভকে ডিটেক্ট করতে পারি। এটা 1924-এ লুই দা ব্রয়, যিনি এই ম্যাটার ওয়েভকে ফার্স্ট ডিসকভার করেন এবং প্রপোজ করেন, এবং যেটা একটা রেভলিউশনারি ডিসকভারি, যার জন্য আলটিমেটলি একটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টের একটা ওয়াইড রেঞ্জ ফিল্ডের অনেক কিছু আননোন কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে গিয়েছিল, ওপেন হয়েছিল। লোকজন সেটাকে নিয়ে আরো ফার্দার ডিসকাস করতে পেরেছে। এবার এখানে একটা কথা বলে রাখি, তোমরা সেমিস্টার ওয়ানে লিনিয়ার মোমেন্টাম বলে একটা টার্ম পড়েছিলে। যখন একটা কোনো অবজেক্ট যার মাস আছে সে যখন মুভ করে তখন তার ভিতরে একটা মোশন কন্টেন্ট থাকে, কোয়ান্টিটি অফ মোশন, যেটাকে আমরা বলি মোমেন্টাম। এবং সেই মোমেন্টামকে আমরা কি করে রিপ্রেজেন্ট করি? আমরা রিপ্রেজেন্ট করি ওই অবজেক্টের মাস এবং ভেলোসিটিকে মাল্টিপ্লাই করে। ম্যাটার ওয়েভেও মোমেন্টাম আছে। একটা ছোট্ট কথা জেনে রাখো, এটা অনেক সময় শর্ট কোয়েশ্চেনে দেয়, যে ম্যাটার ওয়েভের ওয়েভলেন্থের সাথে মোমেন্টামের কি রিলেশন। শুধু এইটুকু জেনে রাখো। মনে রাখবে
যে পার্টিকেলের ম্যাটার ওয়েভ পাওয়া যায় তার ওয়েভলেন্থ কি আমরা এখনো জানি না, একটু বাদে জানবো। এই ওয়েভলেন্থ হচ্ছে মোমেন্টামের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক। তার মানে মোমেন্টাম যত বেশি হবে ওয়েভলেন্থ তত কম হবে, মোমেন্টাম যত কম হবে ওয়েভলেন্থ তত বেশি হবে। এইটা মনে রাখবে, এটা শর্ট কোয়েশ্চেনের আনসারের জন্য। কোয়েশ্চেনটা এরকম ভাবে দিতে পারে যে একটা পার্টিকেল যার ম্যাটার ওয়েভ আছে তার মোমেন্টাম আর তার ওয়েভলেন্থের ম্যাটার ওয়েভের ওয়েভলেন্থের রিলেশন কি। তখন এই যে গ্রিন কালারে কথাটা লেখা রয়েছে এইটা হচ্ছে তোমার আনসার, যে পার্টিকেলের ম্যাটার ওয়েভের ওয়েভলেন্থ হচ্ছে ওর মোমেন্টামের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। মোমেন্টাম বেশি হলে ওয়েভলেন্থ কম হবে, মোমেন্টাম কম হলে ওয়েভলেন্থ বেশি হবে। তাহলে আমরা জাস্ট ম্যাটার ওয়েভ এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একদম ব্রিফ করে জাস্ট কনসেপশনটা জানলাম। এইবারে আমরা আর এটাকে নিয়ে ডিসকাস বেশি করব না, আমরা এবার চলে আসব কোথায়, আমাদের ইলাস্টিক ওয়েভ। ইলাস্টিক ওয়েভ মানে হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, যেটা আমরা ফার্স্ট ক্যাটাগরিতে পড়েছিলাম সেই পার্টে। এবারে আমরা চলে আসছি আমাদের এই পার্টে। দেখো, আমি ফার্স্টে তোমাদের একটা ছবি দেখাচ্ছি। এরকম সিচুয়েশন তোমরা সবাই দেখেছো। এখানে কি করা হচ্ছে, এখানে আমরা জলের মধ্যে যদি একটা কোনো বড় কিছু অবজেক্টকে ফেলি, তাহলে দেখো এই যে মাঝখানটাতে, এইখানটাতে গিয়ে সেই অবজেক্টটা যখন হিট করে ওয়াটার সারফেসকে, এরকম দেখো কনসেন্ট্রিক সার্কেলের ফর্মে ওয়াটার রিপলস তৈরি হয়। এই ওয়াটার রিপলস গুলো আস্তে 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 কি হয়, আমাদের ওই ওয়াটার সারফেসের উপর দিয়ে ওই সেন্টার থেকে দূরের দিকে প্রোপাগেট করতে থাকে। এই জিনিস তোমরা সবাই দেখেছো তো, পুকুরের জলের মধ্যে যদি একটা বড় ঢিল ফেলো তাহলে পরে সেক্ষেত্রে এই সিচুয়েশনটা তৈরি হয়। দেখেছো এটা? হ্যাঁ স্যার। এখানে এবার কোয়েশ্চেন হচ্ছে, তোমাদের এটা মনে হতে পারে এই যে ওয়াটার রিপলস গুলো মিডিয়ামের মধ্যে দিয়ে আস্তে 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 যে দূরের দিকে সরে যাচ্ছে সেন্টারের থেকে, দেখো সার্কেলের রেডিয়াস ক্রমশ বড় হচ্ছে। তাহলে এখানে কি ওয়াটার মলিকিউলস গুলো এই ওয়েভের সাথে সরে যাচ্ছে না? না, যাচ্ছে না। কিরকম জিনিসটা হয়, আরেকটা ছবি দেখো। এই টোটাল জিনিসটাকে যদি তুমি উপর থেকে দেখতে, তাহলে পরে এই যে সেন্টারটা দেখছো, এই সেন্টারটা হচ্ছে আমাদের এই ডট, যেখানে তুমি ওই বড় পাথরটাকে জলের মধ্যে ফেলেছো। তার মানে এই পয়েন্টের থেকে তোমার ডিস্টারবেন্সটা তৈরি হয়েছে। এই ডিস্টারবেন্সটা, এই পয়েন্টটাকে আমরা বলবো সোর্স বা পয়েন্ট অফ ডিস্টারবেন্স, যেখান থেকে ডিস্টারবেন্সটা মিডিয়ামের মধ্যে তৈরি হলো। এবারে দেখো পাশাপাশি দুটো ফিগারকে কম্পেয়ার করো। ওই পয়েন্টটাকে সেন্টার করে দেখো ক্রমশ বড় রেডিয়াসের সার্কেল সার্কুলার ফর্মে ওয়াটার রিপলস গুলো তৈরি হচ্ছে। তাহলে ঠিক একই রকম ভাবে এই পয়েন্ট অফ ডিস্টারবেন্সকে সেন্টার করে দেখো ইনক্রিজিং রেডিয়াসে আমি অনেকগুলো সার্কেলকে ড্র করেছি। প্রত্যেকটা সার্কেলের সেন্টার হচ্ছে কমন পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ডিস্টারবেন্স। এই সার্কেলগুলোকে বলা হয় কনসেন্ট্রিক সার্কেলস। এই সার্কেলের ফর্মে ওয়াটারের উপর দিয়ে বা ওয়াটার সারফেসের উপর দিয়ে একটা ওয়েভ আস্তে 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 দূরের দিকে সরে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। এবার সত্যি সত্যি যে ওয়াটার পার্টিকেলস বা ওয়াটার মলিকিউলস গুলো ট্রাভেল করছে না, সেটা প্রমাণ করার জন্য দেখো আমি দুটো ছোট ছোট কর্কের টুকরো ওই জলের সারফেসের উপর ফেলে দিলাম। কি দেখবে, যখন এরকম ভাবে সার্কেলের ফর্মে ওয়াটার রিপলস গুলো আস্তে আস্তে দূরের দিকে সরে যাচ্ছে, তখন এই ছোট ছোট কর্কের টুকরোগুলো এরা কিন্তু ওয়াটার রিপলস এর সাথে মুভ করছে না, এরা একই জায়গায় দাঁড়িয়ে উপর নিচ এইভাবে ভাইব্রেট করতে থাকে। যদি ওয়াটার পার্টিকেলস গুলো ওয়েভের সাথে মুভ করত, ওয়াটার রিপলস এর সাথে মুভ করত, তাহলে কিন্তু এই কর্কের ছোট ছোট টুকরোগুলো এগুলোও কিন্তু ওয়াটারের সাথে সাথে মুভ করে যেত দূরের দিকে। কিন্তু এরা একই জায়গায় থাকে এবং ওইখানেই তোমার উপর নিচ আপ ডাউন এইভাবে ভাইব্রেট করতে থাকে। তাহলে এটা প্রমাণ করছে
যে তুমি যখন একটা মিডিয়ামের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট করছো এবং ডিস্টারবেন্সটা যখন ওয়েভ মোশনের ফর্মে মিডিয়ামের মধ্যে দিয়ে প্রোপাগেট করছে, মিডিয়ামের পার্টিকেল গুলো কিন্তু মুভ করছে না। আরো ক্লিয়ার করার জন্য তোমাদের আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো তোমার হাতে একটা দড়ি দেওয়া হলো, সেই দড়িটার তুমি একটা এন্ডকে এরকম ওয়ালের সাথে একটা কোনো ধরো হুক রয়েছে তার সাথে একদম রিজিডলি ফিক্স করে দিলে, আর অন্য এন্ডটাকে হাতে ধরে প্রথমে দড়িটাকে টান টান করে রাখলে। এবার তুমি যদি তোমার হাতে ধরে থাকা এন্ডটাতে একটা জার্ক দাও, তুমি দেখবে ওই রোপটা এরকম একটা ফর্মে ভাইব্রেট করে এবং এই রকম একটা প্যাটার্ন আস্তে আস্তে তোমার খালি হাতের দিক থেকে এই ওয়ালের দিকে যাচ্ছে। এটা আমি আরেকটু ডিটেলে একটু বাদে বলছি। তাহলে এখানে একটা ডিস্টারবেন্স এরকম দেখো নিচে নামছে আবার উপরে উঠছে, আবার নিচে নামছে আবার উপরে উঠছে, এইভাবে তোমার ফ্রি এন্ড থেকে এই ক্লোজড এন্ড বা ফিক্সড এন্ডের দিকে যাচ্ছে, কিন্তু রোপ তার সাথে কিন্তু ট্রাভেল করছে না। কারণ রোপটা যদি মুভ করতো তাহলে তো তোমার হাতের থেকে দড়িটা ছিটকে বেরিয়ে ওয়ালের দিকে চলে যেত। দড়ি কিন্তু তোমার হাতে ধরা রয়েছে, তুমি দড়ির এই এন্ডটাকে ধরে আপ ডাউন করছো, আর এরকম একটা প্যাটার্নের ফর্মে ডিস্টারবেন্সটা তোমার ফ্রি এন্ড থেকে এই ওয়ালের দিকে যাচ্ছে। তাহলে এই যে এক্সাম্পল গুলো আমরা দেখলাম, এখান থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম যে যখন আমি একটা মেকানিক্যাল ওয়েভকে কনসিডার করছি, সেই মেকানিক্যাল ওয়েভটা মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল করছে, প্রোপাগেট করছে, কিন্তু মিডিয়ামের কোনো মেটিরিয়াল পার্টিকেল বা মিডিয়ামের যা ম্যাটার তারা কিন্তু এই মোশনের সাথে ওয়েভ যেদিকে প্রোপাগেট করছে তার সাথে মুভ করছে না। এটা ক্লিয়ার হলো কিনা বলো, তারপর আমি পরের পার্টটাতে যাচ্ছি। এটা সবাই হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? আচ্ছা, হ্যাঁ। ওকে। তাহলে পরে কি হচ্ছে, এই যে আমি পাথরটা ফেললাম জলের মধ্যে বা দড়ির একটা এন্ড ধরে একটা জোরে জার্ক দিলাম, একটা ডিস্টারবেন্স তৈরি করলাম। এবার সেই ডিস্টারবেন্সটা ওয়াটার সারফেসে এরকম রিপলস এর ফর্মে সরে যাচ্ছে, রোপের মধ্যে দিয়ে এরকম আপ ডাউন প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি একটা মিডিয়ামের মধ্যে কোনো একটা পয়েন্টে ডিস্টারবেন্স তৈরি করছো কিছু একটা ভাবে। মিডিয়ামটা ইলাস্টিক মিডিয়াম, তার মানে মিডিয়ামের মধ্যে ম্যাটার রয়েছে। যে পয়েন্টে তুমি ডিস্টারবেন্সটা তৈরি করলে, তার মানে পুকুরের জলের মধ্যে যেখানে তুমি বড় পাথরটা ফেলেছো বা তোমার এই রোপের যে ফ্রি এন্ডটা যেখানে ধরে তুমি জার্ক দিয়েছো, সেই পয়েন্টে যে পার্টিকেল গুলো রয়েছে বা যে পার্টিকেলটা রয়েছে সে প্রথমে সিম্পল হারমোনিক মোশনে মুভ করা স্টার্ট করবে। এবারে ইলাস্টিসিটি আর ইনার্শিয়া প্রপার্টির জন্য যখনই আমরা মানে যেহেতু সিম্পল হারমোনিক মোশন পার্টে তোমাদের সিলেবাসের মধ্যে এনার্জি ক্যালকুলেশনটা ছিল না, সেই কারণের জন্য আমরা এনার্জি ক্যালকুলেট করিনি। কিন্তু চিন্তা করে দেখো, আমরা ভেলোসিটি ক্যালকুলেট করেছিলাম। পার্টিকেলের যদি ভেলোসিটি থাকে পার্টিকেলের কাইনেটিক এনার্জি থাকবে। আবার পার্টিকেলের মধ্যে যখন একটা তুমি মিডিয়াম নিচ্ছ, সেই মিডিয়ামের মধ্যে পার্টিকেলের মধ্যে তো রয়েছে হচ্ছে ইন্টার অ্যাটমিক ফোর্স বা আন্তরাণবিক আকর্ষণ বল। তাহলে ফোর্সের মধ্যে দিয়ে পার্টিকেল যখন তাদের পজিশন থেকে মুভ করবে, এদের একটা এনার্জি তৈরি হবে যার নাম হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তার মানে পার্টিকেল গুলো যারা সিম্পল হারমোনিক মোশন শো করবে তাদের প্রত্যেকের একটা কাইনেটিক এনার্জি গতিশক্তি আর একটা পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি থাকবে। তাহলে এই যে তুমি যে পয়েন্টে ডিস্টারবেন্সটা তৈরি করলে, সেই পয়েন্টটা মেটিরিয়ালের ভিতরের একটা পয়েন্ট। তাহলে ওই পয়েন্টে যে পার্টিকেল আছে সেই পার্টিকেল গুলোর তোমার ইলাস্টিসিটি এবং ইনার্শিয়া এই দুটো প্রপার্টির জন্য ওর মধ্যে এনার্জি আর মোমেন্টাম তৈরি হলো, এবং সেই এনার্জি আর মোমেন্টাম তখন ট্রান্সফার্ড হবে ওই পার্টিকেলের থেকে তার পাশে যে পার্টিকেলস গুলো আছে তার মধ্যে। এবার পাশের পার্টিকেলস গুলো ভাইব্রেট করা শুরু করলো, তার মানে তারাও সিম্পল হারমোনিক মোশন তোমার এক্সিকিউট করা স্টার্ট করলো। তারা ভাইব্রেট করতে করতে তাদের আবার এনার্জি মোমেন্টামের একটা পার্ট,
তার পাশের মলিকিউল গুলোর মধ্যে দেবে। তার মানে কি দেখো, এই যে ওয়াটার ওয়াটার রিপলস গুলো আস্তে আস্তে বাইরের দিকে ছড়াচ্ছে, কি হচ্ছে, প্রথমে সব থেকে ছোট সার্কেল যেটা, এই পয়েন্ট অফ ডিস্টারবেন্স থেকে এনার্জি আর মোমেন্টাম গুলো এর যে নিয়ারেস্ট নেবারহুড বা কাছের অঞ্চলের এই পার্টিকেলস গুলোর মধ্যে গেছে। এরা এবার ভাইব্রেট করছে সিম্পল হারমোনিক মোশনে। এবার ইলাস্টিসিটি ইনার্শিয়া প্রপার্টির জন্য এরা এবার এর পাশের যে মলিকিউলস গুলো তার মধ্যে এদের এনার্জি আর মোমেন্টামের কিছুটা পার্ট দিল। এবার সেকেন্ড সার্কেল ভাইব্রেট করা শুরু করলো। তারা আবার ভাইব্রেট করতে করতে তাদের এনার্জি অ্যান্ড মোমেন্টাম তার পাশের সার্কেলটাতে দিল। তাহলে এরকম ভাবে দেখো, এনার্জি আর মোমেন্টাম একটা সার্কেল থেকে আরেকটা সার্কেল, একটা সার্কেল থেকে আরেকটা সার্কেলে আস্তে 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 ট্রান্সফার্ড হচ্ছে। কারণ প্রত্যেকটা পার্টিকেল ভাইব্রেট করছে, এসএইচএম এক্সিকিউট করছে, এনার্জি আর মোমেন্টামের কিছুটা পার্ট তার পাশের পার্টিকেলে দিচ্ছে। সে স্টার্ট করছে, সে তার পাশেরটাই দিচ্ছে। তাহলে এইরকম ভাবে এনার্জি মোমেন্টাম এরা আস্তে 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 মিডিয়ামের মধ্যে দিয়ে একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলের দিকে যাচ্ছে। কিন্তু কোনো পার্টিকেল তাদের নিজেদের পজিশন থেকে সরছে না। তার মানে ম্যাটারের কোনো ফ্লো হচ্ছে না। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পেরেছো? এই যে জিনিসটা বললাম, এটা ক্লিয়ার হলো তোমাদের কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে আমরা মেকানিজমটা জানি। তাহলে প্রথম যেটা বললাম সেখান থেকে দেখো স্টার্ট করছি। যখন আমরা একটা ডিস্টারবেন্স তৈরি করছি ইলাস্টিক মিডিয়ামের মধ্যে কোনো একটা পয়েন্টে, সেই পয়েন্টে যে পার্টিকেলটা আছে সে প্রথমে সিম্পল হারমোনিক মোশন শুরু করলো। সিম্পল হারমোনিক মোশন হতে গেলে আমরা জানি মিন পজিশন লাগবে। তাহলে মিন পজিশনের অ্যাবাউটে সিম্পল হারমোনিক মোশন তৈরি হলো। এবারে মিডিয়ামের ইলাস্টিসিটি ইনার্শিয়া আছে। এই ইলাস্টিসিটি আর ইনার্শিয়ার জন্য ওই পার্টিকেলটা কি করলো, ওর এনার্জি আর মোমেন্টামের একটা অংশ তার পাশে যে পার্টিকেলস গুলো আছে তার মধ্যে দিল। তারা এবার এসএইচএম এক্সিকিউট করলো। তারা তার পাশের মলিকিউলস গুলোতে দিল। তারা আবার তার পাশের মলিকিউলস গুলোতে দিল। তাহলে এরকম ভাবে কন্টিনিউ হতে থাকলো। কিন্তু কোনো পার্টিকেল তার নিজের পজিশন থেকে সরে গেল না। এবার মজার ব্যাপার হচ্ছে, আমরা এই এইখানে যে ওয়েভটা পড়ছি, এই ওয়েভটা যেহেতু সিম্পল হারমোনিক মোশনের রেসপেক্টে তৈরি হওয়া ওয়েভ, তাই জন্য আমরা যদি ওই মিডিয়ামের সব পার্টিকেল গুলোর এসএইচএম এর ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করি, আমরা ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অলরেডি পড়েছি সিম্পল হারমোনিক মোশনে, তাহলে তুমি দেখতে পাবে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যখন ওয়েভ প্রপাগেট করে, ওই মিডিয়ামের মধ্যে যত পার্টিকেলস আছে তাদের প্রত্যেকের সিম্পল হারমোনিক মোশনের ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু অ্যামপ্লিচিউড হচ্ছে ডিফারেন্ট। যত তুমি সোর্সের থেকে, মানে যে পয়েন্টে ডিস্টারবেন্সটা তৈরি করেছো সেখান থেকে যত দূরের দিকে যাবে তত অ্যামপ্লিচিউড কমতে থাকবে। অ্যামপ্লিচিউড কমে বলেই তুমি ধরো তোমার বন্ধুর সাথে দাঁড়িয়ে কথা বলছো, যখন তোমার বন্ধু তোমার সামনাসামনি রয়েছে তখন তুমি আস্তে আস্তে কথা বললে সে শুনতে পাচ্ছে। এবার তোমার বন্ধু তোমার থেকে যদি আরেকটু বেশি দূরে থাকে তাহলে তোমাকে অনেক বেশি জোরে কথা বলতে হচ্ছে। কিন্তু তোমার বন্ধু যদি একটা সার্টেন রেঞ্জের বাইরে বেরিয়ে যায়, সেখানে তুমি যত জোরেই চিৎকার করে কথা বলো না কেন, তোমার ওই বন্ধু কিন্তু আর তোমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছে না। কেন? তার কারণ তোমার মুখের থেকে তৈরি হওয়া সাউন্ড ওয়েভ যখন এয়ারের মধ্যে দিয়ে তোমার বন্ধুর কাছে যাচ্ছে, তোমার বন্ধু যেহেতু তোমার থেকে অনেকটা দূরে রয়েছে, তাই জন্য কি হচ্ছে, অ্যামপ্লিচিউডটা আস্তে 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 কমতে থাকছে। কমতে 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 একটা সময়তে গিয়ে অ্যামপ্লিচিউড জিরো হয়ে যাচ্ছে। তাই জন্য তোমার বন্ধু আর তোমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছে না। কিন্তু যে যে পার্টিকেল গুলো সিম্পল হারমোনিক মোশন শো করছিল, মনে রাখবে তাদের ফ্রিকোয়েন্সি সেম থাকে, কিন্তু অ্যামপ্লিচিউডটা হয়ে যায় আলাদা। যত তুমি সোর্সের থেকে দূরের দিকে যাবে
তত অ্যাম্পলিটিউড কমবে, তত ওয়েভের ভাইব্রেশন কমতে 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 একটা সময় যখন অ্যাম্পলিটিউড 0 হয়ে যাবে তখন আর ওয়েভটা থাকবে না। এটাকে বলা হয় ওয়েভটা যেন ডাই আউট হয়ে গেল, মানে যেন ওয়েভটা মরে গেল, আর ওয়েভটার কোনো এক্সিস্টেন্স নেই। এই জন্যই বলা হয়েছে ফ্রিকোয়েন্সি সেম থাকলেও অ্যাম্পলিটিউড ডিফারেন্ট। যত তুমি সোর্সের কাছে তত অ্যাম্পলিটিউড বেশি, যত তুমি সোর্সের থেকে দূরে তত অ্যাম্পলিটিউড কম। তাহলে এইবার আমাকে ওয়েভ মোশনের ফাইনাল ডেফিনেশনটা জানতে হবে। আমরা এর আগে যে ডেফিনেশনটা পড়েছিলাম সেটা কিন্তু আমরা ভাইব্রেশন, এসএইচএম এগুলো দিয়ে বলিনি। এবার আমাকে এর টার্মে ওয়েভ মোশনটাকে আরেকটু ডিটেলে এক্সপ্লেন করতে হবে। তাহলে ওয়েভ মোশনটা কি? ওয়েভ মোশন হচ্ছে একটা ডিস্টারবেন্স। সেই ডিস্টারবেন্সটা মিডিয়ামের মধ্যে দিয়ে মুভ করবে। কেন মুভ করবে? তার কারণ ওই মিডিয়ামে থাকা পার্টিকেল গুলো নিজেদের মিন পজিশনের রেসপেক্টে বা মিন পজিশনের অ্যাবাউটে বারবার ভাইব্রেট করতে থাকবে। তার মানে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করতে থাকবে, এবং এই ভাইব্রেশন বা ডিস্টারবেন্সটা একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলে, সেই পার্টিকেল থেকে তারপরের পার্টিকেলে এইভাবে ট্রান্সফার্ড হতে থাকবে। তাহলে পরে আমাদের ওয়েভ মোশনের ফাইনাল ডেফিনেশনটা কি হলো দেখো। ওয়েভ মোশন ইজ এ কাইন্ড অফ ডিস্টারবেন্স which travels through a medium due to repeated vibrations of the particles of medium about their mean position, the disturbance being handed over from one particle to the next। তার মানে মিডিয়ামের মধ্যে ডিস্টারবেন্স তৈরি করলে মিডিয়ামের মধ্যে দিয়ে ডিস্টারবেন্সটা ট্রাভেল করছে। কিভাবে ট্রাভেল করছে? কারণ মিডিয়ামের প্রত্যেকটা পার্টিকেল তাদের মিন পজিশনের অ্যাবাউটে ভাইব্রেট করছে, এবং এই ডিস্টারবেন্সটা একটা পার্টিকেল থেকে তার পরের পার্টিকেল, সেই পার্টিকেল থেকে তার পরের পার্টিকেল, এইভাবে একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলে ট্রান্সফার হচ্ছে। এটাই হচ্ছে আমাদের ওয়েভ মোশনের ডেফিনেশন। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে ওয়েভ মোশনে কি হয়? এনার্জি ট্রান্সফার হয়, মোমেন্টাম ট্রান্সফার হয় একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, কিন্তু মিডিয়ামের কোনো পার্টিকেল ট্রান্সফার্ড হয় না তাদের পজিশন থেকে অন্য পজিশনে। তাহলে আমরা বলবো যে এটা এমন একটা প্রসেস যে প্রসেসে এনার্জি আর মোমেন্টাম ট্রান্সফার্ড হয় মিডিয়ামের মধ্যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, কিন্তু মিডিয়ামের পার্টিকেলস গুলো কখনো মুভ করবে না। তারা তাদের জায়গাতে দাঁড়িয়ে থাকবে, সেখানে তারা ভাইব্রেট করবে, কিন্তু যেদিকে ওয়েভ যাচ্ছে সেদিকে যাবে না। এবার তোমাদের যে কোয়েশ্চেনটা আসে এক্সামিনেশন, সেটা হচ্ছে একটা ওয়েভ মোশনের কি কি ক্যারেক্টারিস্টিক্স বা কি কি প্রপার্টিজ আছে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টিজ অফ এ ওয়েভ মোশন। তাহলে দেখে নি চট করে আমরা কি কি প্রপার্টি আছে। প্রথম যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম সেগুলোকে আমরা জাস্ট পয়েন্টের ফর্মে লিখব। তাহলে কি দেখলাম? ওয়েভ মোশনে একটা ডিস্টারবেন্স আছে, ডিস্টারবেন্সটা একটা মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল করছে। কেন করছে? কারণ মিডিয়ামের পার্টিকেল গুলো বারবার ভাইব্রেট করছে তাদের মিন পজিশনের অ্যাবাউটে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে প্রথমে কি বলছি দেখো, ওয়েভ মোশনের ডিস্টারবেন্স ট্রাভেল করছে মিডিয়ামের মধ্যে দিয়ে, কারণ পার্টিকেল গুলো রিপিটেড অসিলেট করছে কারের অ্যাবাউটে, মিন পজিশনের অ্যাবাউটে। যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড কি দেখলাম? আগের স্লাইডের লাস্ট লাইন, যে এই প্রসেসে বা ওয়েভ মোশনের মধ্যে দিয়ে এনার্জি আর মোমেন্টাম একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যাচ্ছে মিডিয়ামের মধ্যে দিয়ে, কিন্তু মিডিয়ামের পার্টিকেল মুভ করছে না, তাদের কোনো ট্রান্সফার হচ্ছে না। তাহলে এটা চলে আসবে আমাদের সেকেন্ড পয়েন্ট। তাহলে সেকেন্ড স্যার, পয়েন্ট, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি ওয়েভ হচ্ছে কি ক্যারি করছে, এনার্জি আর মোমেন্টাম। এনার্জি আর মোমেন্টাম ক্যারি করছে আচ্ছা ঠিক। একটা একটা ডিস্টারবেন্সের ফর্মে। দেখো সেটাই আমাদের 2 নাম্বার পয়েন্টে লেখা রয়েছে। এনার্জি মোমেন্টাম ক্যারি করছে, কিন্তু কোনো পার্টিকেল কিন্তু যেদিকে এনার্জি আর মোমেন্টাম যাচ্ছে সেদিকে যাচ্ছে না। তাই জন্য দেখো লেখা রয়েছে
উইদাউট এনি অ্যাকচুয়াল ট্রান্সফার অফ দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম। 1 আর 2 নাম্বার পয়েন্টটা ক্লিয়ার তোমাদের সবার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, যখন তোমাদের আগের বারে ছবিটা দেখিয়েছিলাম, পুকুরের জলের মধ্যে যখন একটা বড় পাথরকে তোমরা ফেললে, প্রথমে যেখানে পাথরটা পড়লো জলের মধ্যে, সেই পয়েন্টের থেকে সার্কেলের ফর্মে, কনসেন্ট্রিক সার্কেলের ফর্মে ওয়েভটা আস্তে 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 ওয়াটার রিপলসটা দূরের দিকে যাচ্ছে। তাহলে তুমি দেখো, এই পার্টিকেলটা প্রথমে যেখানে পাথরটা ফেলেছো সেই পয়েন্টের পার্টিকেল ভাইব্রেট করেছে, তারপর তার পাশেরটা ভাইব্রেট করেছে, তারপর তার পাশেরটা ভাইব্রেট করেছে। এইভাবে ভাইব্রেশনটা একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলে যেতে একটু সময় নিচ্ছে। তার মানে প্রত্যেকটা পার্টিকেল কখন ভাইব্রেশন তার আগের পার্টিকেল থেকে পাবে? কিছুটা টাইম পরে। এবার টাইমের গ্যাপ থাকলেই আমরা এসএইচএম এ কি দেখেছি? একটা ফেজ তৈরি হয়। তার মানে আমরা এখানে দেখতে পাবো, যেহেতু ডিস্টারবেন্সটা একটা পার্টিকেল থেকে তার পাশের পার্টিকেলে যাচ্ছে, তার মানে সেটা যেতে একটু টাইম লাগছে। এই টাইমের লাগার জন্যই প্রত্যেকটা পার্টিকেল থেকে তার পাশের পার্টিকেলের মধ্যে ফেজের একটা ডিফারেন্স থাকছে। এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট। তাহলে থার্ড পয়েন্টে কি বলা হচ্ছে? প্রত্যেকটা পার্টিকেল এই ডিস্টারবেন্সটা তার আগের পার্টিকেল থেকে পাচ্ছে একটু টাইম পরে। সেই কারণের জন্য সবসময় একটা পার্টিকেল আর তার পাশের পার্টিকেল, এই দুজনের মধ্যে একটা ফেজের ডিফারেন্স থাকবে। এটা থাকবেই। যদি না থাকতো, তাহলে তুমি যেই মোমেন্টে পাথরটা জলের মধ্যে ফেলতে, তুমি দেখতে ওই সেন্টার থেকে শুরু করে একদম তোমার ওই পুকুরের একেবারে পার অব্দি একসাথে ওয়াটার রিপলস তৈরি হয়ে গেছে। তা তো হচ্ছে না, আস্তে আস্তে ওয়াটার রিপলস গুলো ওই সেন্টার থেকে তৈরি হয়ে দূরের দিকে যাচ্ছে, টাইম লাগছে। এই টাইমটাই হচ্ছে আমাদের থার্ড পয়েন্টে বলা হয়েছে। এইবার নেক্সট হচ্ছে কি, ওয়েভ যখন প্রোপাগেট করে কোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে, সেই মিডিয়ামের মধ্যে দিয়ে ওয়েভ কিন্তু একটা ভেলোসিটিতে যায়। আমরা কি জানি? সাউন্ডের ভেলোসিটি যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এয়ারে আমরা ক্যালকুলেট করি, সেটা কত পাওয়া যায়? কেউ বলতে পারবে? লাইটের ভেলোসিটি তো ভ্যাকিউমে বা শূন্য স্থানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। কিন্তু স্পিড অফ সাউন্ড ইন এয়ার কত, কেউ বলতে পারবে? কেউ একজন বলো শুনি। যদি ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিই, কেউ বলতে পারবে না? এই ভ্যালুটা হচ্ছে 331.5 মিটার পার সেকেন্ড। এবার তুমি টেম্পারেচার বাড়ালে তখন ভেলোসিটি বাড়বে। কিন্তু তুমি যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করো আর যদি এয়ার মিডিয়াম রাখো, তাহলে তুমি দেখবে এই ভেলোসিটিটা কিন্তু সাউন্ড ওয়েভের জন্য একটা কনস্ট্যান্ট ভেলোসিটি। এবার অনেক সময়তে এটা অনেকে ভুল করে, যে এই ওয়েভ যে ভেলোসিটিতে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, আর পার্টিকেল গুলো যখন ভাইব্রেট করছে, পার্টিকেলের একটা ভেলোসিটি আছে, কারণ আমরা এসএইচএম এ ভেলোসিটি পড়েছি। এই দুটো ভেলোসিটি সবাই ভাবে সেম। না, দুটো সেম নয়। পার্টিকেল একটা ডিফারেন্ট ভেলোসিটিতে ভাইব্রেট করতে থাকবে, আর ওয়েভ মিডিয়ামের মধ্যে দিয়ে একটা ডিফারেন্ট ভেলোসিটিতে ট্রাভেল করবে। তোমাদের যেহেতু সিলেবাসের মধ্যে এই দুটো রিলেশন করার কোনো স্কোপ নেই, সেই কারণের জন্য আমি এটা তোমাদেরকে এখন এই মুহূর্তে দেখাতে পারবো না। কিন্তু এটা মনে রাখবে, মিডিয়ামের মধ্যে দিয়ে ওয়েভ একটা আলাদা ভেলোসিটিতে যায়, আর মিডিয়ামের মধ্যে পার্টিকেল গুলো নিজেরা যখন ভাইব্রেট করে, তারা আলাদা ভেলোসিটিতে ভাইব্রেট করে। তার মানে এটা হচ্ছে আমাদের ফোর্থ পয়েন্ট বা ফোর্থ ক্যারেক্টারিস্টিক্স। সেখানে আমরা কি বলছি? যে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যে ভেলোসিটিতে ওয়েভ ট্রাভেল করছে, দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম উইথ হুইচ দে ভাইব্রেট অ্যাবাউট দেয়ার মিন পজিশন। দুটো কমপ্লিটলি আলাদা। এবার তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে কি স্যার
এই যে ওয়েভ ভেলোসিটির কথা বলছি, যে ভেলোসিটি নিয়ে ওয়েভটা যাচ্ছে, সেটা কি কনস্ট্যান্ট থাকবে একটা মিডিয়ামের মধ্যে? কনস্ট্যান্ট থাকবে যদি তুমি মিডিয়ামের প্রপার্টিকে দুমদাম করে চেঞ্জ না করো, অ্যাব্রাপ্টলি যদি চেঞ্জ না করো। ধরো আমি বললাম আমার কাছে একটা এয়ার মিডিয়াম রয়েছে, একটা ধরো বিরাট বড় হল ঘরের মধ্যে, আমি তার ভিতরে টেম্পারেচারকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেট করে রেখেছি। তাহলে আমি দেখব প্রত্যেকবারই ওই এয়ারের মধ্যে দিয়ে সাউন্ড 331.5 মিটার পার সেকেন্ডেই যাবে। এই ভেলোসিটিটা কিন্তু কখনো চেঞ্জ করবে না। কিন্তু পার্টিকেল গুলো ভাইব্রেট করছে, ভাইব্রেশনে ভেলোসিটি চেঞ্জ হবে, কারণ আমরা এসএইচএম এ ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু পেয়েছিলাম। তার মানে পার্টিকেলের ভেলোসিটি চেঞ্জ করবে, কিন্তু ওয়েভের ভেলোসিটি একটা মিডিয়ামের মধ্যে দিয়ে কখনো চেঞ্জ করবে না। এটা হচ্ছে আমাদের ফিফথ পয়েন্ট, যে ওয়েভ ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট ইন এ গিভেন মিডিয়াম, কিন্তু মিডিয়ামের পার্টিকেল ভেলোসিটি গুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবে। আর লাস্ট পয়েন্ট কি, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে মেকানিক্যাল ওয়েভকে তৈরি হতে গেলে এবং মেকানিক্যাল ওয়েভকে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে প্রোপাগেট করতে গেলে বা ট্রাভেল করতে গেলে মিডিয়ামের ইলাস্টিসিটি ইনারশিয়া লাগবেই। এটা আমরা প্রথম শুরু করেছিলাম। এবং তার সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে সেই ধরনের মিডিয়ামকে চুজ করা যার মধ্যে মলিকিউলের সাথে মলিকিউলের ফ্রিকশনটা কম। কেন, ফ্রিকশন যদি বেশি হয় তাহলে কি সমস্যা হবে? ওয়েভটা খুব তাড়াতাড়ি থেমে যাবে, কারণ ফ্রিকশন মানেই হচ্ছে কি, ও মোশনটাকে নষ্ট করার চেষ্টা করবে। তাহলে ফ্রিকশন যত বেশি হবে তত তাড়াতাড়ি ওয়েভ মোশন বা ডিস্টারবেন্সটা নষ্ট হয়ে যাবে, তত তাড়াতাড়ি ওয়েভটা নষ্ট হয়ে যাবে, ডিস্টারবেন্সটা জিরো হয়ে যাবে। তাহলে আমাদের লাস্ট পয়েন্ট কি? লাস্ট পয়েন্ট হচ্ছে মেকানিক্যাল ওয়েভের প্রপাগেশনের জন্য যে মিডিয়ামটা আমরা নিচ্ছি সেই মিডিয়ামের ইনার্শিয়া বা জাড্য ধর্ম থাকতে হবে, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা ধর্ম থাকতে হবে, এবং মিডিয়ামের পার্টিকেল গুলোর মধ্যে, দেখো পার্টিকেলের মধ্যে ফ্রিকশন তুমি কখনো জিরো করতে পারবে না, থাকবেই, কিন্তু সেটা যেন মিনিমাম হয়, যাতে ওয়েভটা অনেকটা সময় ধরে বা ডিস্টারবেন্সটা অনেকটা সময় ধরে মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করতে পারে। এই ছটা হচ্ছে আমাদের ওয়েভ মোশনের ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস। দেখো ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। এইবার তোমরা তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ, লঙ্গিচুডিনাল ওয়েভস নাম শুনেছো? হ্যাঁ স্যার। এবার আমাদের সেটা জানতে হবে। তাহলে এবারে আমরা কি করব, ট্রান্সভার্স ওয়েভ আর লঙ্গিচুডিনাল ওয়েভ এই দুটো টার্মিনোলজি জানবো। ট্রান্সভার্স ওয়েভ মানে তির্যক তরঙ্গ, লঙ্গিচুডিনাল ওয়েভ মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিভাবে এই দুটো নাম এলো? এই নাম দুটো এলো মিডিয়ামের মধ্যে কোন দিকে ওয়েভটা যাচ্ছে আর মিডিয়ামের পার্টিকেল গুলো কোন দিকে অসিলেট করছে, এই দুটো ডাইরেকশনের উপর বেস করে, তাদের মধ্যে রিলেশনের উপর বেস করে মেকানিক্যাল ওয়েভকে এই দুটো পার্টে ক্লাসিফাই করা হলো। ট্রান্সভার্স ওয়েভে একরকম রিলেশন পাবো, লঙ্গিচুডিনাল ওয়েভে আরেক রকম রিলেশন পাবো। তাহলে পরে এই ট্রান্সভার্স আর লঙ্গিচুডিনাল ওয়েভ এই ক্লাসিফিকেশন বা পার্থক্যটা কিভাবে তৈরি হলো? কোন ডাইরেকশনে ওয়েভ মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে আর ওই মিডিয়ামের পার্টিকেল গুলো কোন ডাইরেকশনে অসিলেট করছে, এই দুটো ডাইরেকশনের রিলেশনের উপর বেস করে এই ক্যাটেগরাইজেশনটা করা হলো। তাহলে কি বলা হচ্ছে দেখো, ডিপেন্ডিং অন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ডাইরেকশন অফ অসিলেশন অফ দ্য মেটেরিয়াল পার্টিকেলস, মানে ওই মিডিয়ামের পার্টিকেলস গুলো কোন ডাইরেকশনে অসিলেট করছে, অ্যান্ড দ্য ডাইরেকশন অফ ওয়েভ প্রোপাগেশন, ওয়েভটা কোন দিকে যাচ্ছে, তার উপর বেস করে আমরা মেকানিক্যাল ওয়েভকে দুটো ক্যাটেগরিতে ভাগ করলাম, ট্রান্সভার্স ওয়েভ আর লঙ্গিচুডিনাল ওয়েভ। তাহলে আমরা প্রথমে ট্রান্সভার্স ওয়েভটাকে কনসিডার করি। তোমাদের একটা ফিগার দেখাচ্ছি, এই ফিগারটা দেখো।
এই ফিগারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? পার্টিকেলস গুলো দেখো উপর থেকে নিচে, নিচের থেকে উপরে এইভাবে ভাইব্রেট করছে। আর ওয়েভটা কোন দিকে যাচ্ছে? ওয়েভটা দেখো বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। তার মানে ওয়েভটা যাচ্ছে অ্যালং এ হরাইজেন্টাল লাইন, আর পার্টিকেল গুলো দেখো ভাইব্রেট করছে অ্যালং দা ভার্টিক্যাল লাইন। এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে কিনা বলো আগে। হ্যাঁ স্যার। তাহলে এই ট্রান্সভার্স ওয়েভের বেসিক প্রপার্টিটা কি হবে? যখন একটা ট্রান্সভার্স ওয়েভ মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে, তখন মিডিয়ামের মধ্যে যে পার্টিকেলস গুলো আছে, সেই পার্টিকেলস গুলো এমন একটা ডাইরেকশনে ভাইব্রেট করবে যেটা ওয়েভ যেদিকে যাচ্ছে তার সাথে যেন পারপেন্ডিকুলার হয়। এখানে ওয়েভ যাচ্ছে হরাইজেন্টালি, আর পার্টিকেল গুলো ভাইব্রেট করছে ভার্টিক্যালি। তার মানে পার্টিকেল গুলো এসএইচএম এক্সিকিউট করবে এমন একটা ডাইরেকশনে, যে ডাইরেকশনটা হবে ওয়েভের ট্রাভেল করবে যে ডাইরেকশনে তার সাথে পারপেন্ডিকুলার। তাহলে আমি কি বলছি? ইন এ ট্রান্সভার্স ওয়েভ, the particles of the medium execute simple harmonic motion about their respective mean position in a direction perpendicular to the direction of wave propagation. তাহলে ওয়েভটা যাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, আর পার্টিকেলটা ভাইব্রেট করছে দেখো অ্যালং দিস ভার্টিক্যাল লাইন। তাহলে এই দুটো অ্যারো দেখো একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার। তাহলে এই রকম কন্ডিশন পেলেই আমরা সেই ওয়েভকে বলবো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ। দেখো ক্লিয়ার তো ডেফিনেশনটা? হ্যাঁ স্যার। তাহলে এবারে এই জিনিসটাকে আরেকটু বুঝে নি, ব্যাপারটা কি রকম দাঁড়াচ্ছে। এবার এই ছবিটা দেখো। তুমি একটা হাতে স্ট্রিং নিয়েছো, সেই স্ট্রিং এর একটা এন্ডকে তুমি ওয়ালের সাথে ফিক্স করে দিয়েছো, ফ্রি এন্ডটাকে ধরে একটা জার্ক দিলে তুমি দেখবে এরকম একটা পালস তৈরি হবে, যে পালসটা তোমার এই স্ট্রিং এর মধ্যে দিয়ে তুমি যেদিকে হাতে ধরে রেখেছো স্ট্রিংটা, তার মানে যেটা স্ট্রিং এর ফ্রি এন্ড, সেই এন্ড থেকে যে এন্ডটা ফিক্স করা রয়েছে সেই এন্ডের দিকে যাবে। এই যে বাম্পের মতো হয়ে আছে, এইটাকে আমরা বলছি হচ্ছে একটা পালস। তার মানে কি বলা হচ্ছে? যখন একজন খুব তাড়াতাড়ি তার হাতটাকে একবার আপ ডাউন করবে, তখন এরকম একটা পালস তৈরি হবে, যেটা স্ট্রিং এর মধ্যে দিয়ে ফ্রি এন্ড থেকে ফিক্সড এন্ডের দিকে যাবে। এবার ধরো স্প্রিংটা হচ্ছে হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে কি? তার মানে তোমার ওই স্ট্রিংটা সব জায়গাতে ইকুয়াল থিকনেসের। স্ট্রিংটার মধ্যে যে টান বা টেনশন আছে সেটা যদি ইউনিফর্ম হয়, তাহলে তুমি দেখবে এই পালসটা একটা কনস্ট্যান্ট স্পিডে এই স্ট্রিং এর লেন্থ বরাবর তোমার হাতের থেকে ওই দেয়ালের দিকে যাচ্ছে। তাহলে কি বলা হচ্ছে? স্ট্রিংটা যদি হোমোজিনিয়াস হয়, তার মানে কি সব জায়গাতে সেম মেটেরিয়াল, সব জায়গাতে স্ট্রিংটার থিকনেস সমান, এবং স্ট্রিং এর মধ্যে টান বা টেনশন সেটাও সেম, তাহলে পরে এই পালসটা ট্রাভেল করবে একটা কনস্ট্যান্ট বা ইউনিফর্ম স্পিডে। এবারে পালসটা দেখো কিভাবে যাচ্ছে, হরাইজেন্টালি যাচ্ছে। আর পালসটা যখন তৈরি হচ্ছে, তখন পার্টিকেল গুলো দেখো উপর, যে ছবিটা দেখানো হয়েছে সেই ছবিটাতে দেখো উপরের দিকে তোলা রয়েছে। এবার তুমি যদি নিচের দিকে জার্ক দাও, তাহলে পরে তোমার এই পালসটা নিচের দিকে আসবে, যেটা দেখো তোমার পাশে দেখানো রয়েছে। তাহলে উপরের দিকেও একটা বাম্প পাচ্ছ, নিচের দিকেও একটা বাম্প পাচ্ছ। তার মানে কি পার্টিকেল গুলো ট্রাভেল করছে আপ, মানে পার্টিকেল গুলো ভাইব্রেট করছে, সরি, আপ অ্যান্ড ডাউন। পালসটা যাচ্ছে হরাইজেন্টাল, তার মানে পার্টিকেলের মুভমেন্ট আর বাম্পের মুভমেন্ট বা পালসের মুভমেন্ট এরা হচ্ছে একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার, যেটা আমরা ট্রান্সভার্স ওয়েভের ডেফিনেশনে পেলাম। তাহলে কি বলা হচ্ছে দেখো, যে স্ট্রিংটা হরাইজেন্টাল, তার মানে পালস যখন মুভ করছে তখন পালসটা যাচ্ছে হরাইজেন্টালি, কিন্তু পার্টিকেল গুলো আপ ডাউন এইভাবে মুভ করছে, তার মানে এই দুটো হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এই ধরনের ওয়েভকে আমরা বলবো ট্রান্সভার্স ওয়েভ ইন নেচার। তার মানে একটা টান করা স্ট্রিং এ বা স্ট্রেট স্ট্রিং এ যখন আমরা এরকম একটা পালস তৈরি করছি, সেটা সবসময়তে তির্যক তরঙ্গ হবে,
সেটা কখনো অনুদৈর্ঘ্য তরঙ্গ হতে পারে না। এই অবধি ক্লিয়ার হলো তোমাদের কাছে? হ্যাঁ স্যার। এবারে ধরো তুমি কন্টিনিউয়াসলি হাতটা এরকম জার্ক করতেই থাকছো, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে থাকছো, তখন তুমি কি দেখতে পাবে? এরকম একটা পালসের ট্রেন তৈরি হবে, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ ট্রেন। তুমি যদি একবার জার্ক দাও একটা পালস পাবে, কিন্তু তুমি যদি কন্টিনিউয়াসলি এরকম ফ্রি এন্ডটাকে ধরে আপ ডাউন করতে পারো, তখন একটা ওয়েভের ট্রেন তৈরি হবে, যেটা দেখো পাশে দেখানো রয়েছে। এবারে দেখো, এই যে মাঝখানে হরাইজেন্টাল লাইনটা দেখছো, ডটেড লাইন, হরাইজেন্টাল ডটেড লাইন, এই হরাইজেন্টাল ডটেড লাইনটা কোন লাইনটাকে বোঝাচ্ছে? তুমি যদি স্ট্রিংটাকে এমনি টান টান করে ধরে রাখতে, যখন তুমি কোনো জার্ক দাওনি, তার মানে এই হরাইজেন্টাল ডটেড লাইনটা হচ্ছে মিন পজিশন বা ফিক্সড পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন স্ট্রিং এর। তার থেকে দেখো কিছু পার্ট যারা এই ডটেড হরাইজেন্টাল লাইনের উপরের দিকে ম্যাক্সিমাম অ্যামাউন্টে ডিসপ্লেসড হয়েছে, যেগুলো দেখো এই যে সি পয়েন্ট দিয়ে দেখানো রয়েছে, এইগুলোকে বলা হয় ক্রেস্ট। আবার দেখো এই হরাইজেন্টাল ডটেড লাইনের নিচে আবার তুমি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাচ্ছ এই পয়েন্ট গুলোতে, এগুলোকে বলা হয় ট্রাফ। দুটোতেই কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। একবার তোমরা হরাইজেন্টাল লাইনের রেসপেক্টে আপওয়ার্ড ডাইরেকশনে পাচ্ছ, আর একবার হরাইজেন্টাল লাইনের রেসপেক্টে ডাউনওয়ার্ড ডাইরেকশনে পাচ্ছ। যখন আপওয়ার্ড ডাইরেকশনে পাবে ট্রান্সভার্স ওয়েভে, তখন তাদেরকে বলবে হচ্ছে ক্রেস্ট, আর যখন হরাইজেন্টাল লাইনের থেকে নিচে পাবে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তখন তাদের বলবে হচ্ছে ট্রাফ। তাহলে পরে কি বলা হচ্ছে দেখো, সি পয়েন্ট যখন দেখতে পাবে, সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইন দা আপওয়ার্ড ডাইরেকশন, তাদের নাম হচ্ছে ক্রেস্ট। এগুলোকে বাংলায় বলা হয় তরঙ্গের শীর্ষবিন্দু। আর যখন তুমি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাচ্ছ হরাইজেন্টাল লাইনের নিচে ডাউনওয়ার্ড ডাইরেকশনে, তখন তাদেরকে বলা হচ্ছে ট্রাফ, যাদেরকে বলা হয় তরঙ্গের পাদবিন্দু। এবার দেখো, এই একটা ক্রেস্ট আর এই একটা ট্রাফ, এইটাকে তুমি যদি একসাথে কনসিডার করো, এটা তোমাকে একটা কমপ্লিট ওয়েভ দেবে। আবার এরপরে এখান থেকে একটা ক্রেস্ট নাও, এখান থেকে একটা ট্রাফ নাও, আরেকটা কমপ্লিট ওয়েভ পাবে। কখনো একটা সিঙ্গেল ক্রেস্ট একটা কমপ্লিট ওয়েভকে দেখাতে পারে না, কখনো একটা ট্রাফ, সিঙ্গেল ট্রাফ, সেটাও কিন্তু কখনো তোমাকে একটা কমপ্লিট ওয়েভ দেবে না। পাশাপাশি একটা ক্রেস্ট আর একটা ট্রাফকে একসাথে কনসিডার করলে তোমরা একটা কমপ্লিট ওয়েভ পাবে। তার মানে ওয়ান ক্রেস্ট অ্যান্ড ওয়ান ট্রাফ টুগেদার ফর্ম ওয়ান কমপ্লিট ওয়েভ। দেখো, ক্রেস্ট ট্রাফটা ক্লিয়ার তো তোমাদের কাছে? আচ্ছা, এবারে তুমি আমাকে যদি প্রশ্ন করো, তাহলে কি স্যার ট্রান্সভার্স ওয়েভ সমস্ত মিডিয়ামের মধ্যে হতে পারে? সলিড, লিকুইড, গ্যাস? না, ট্রান্সভার্স ওয়েভ শুধুমাত্র সেই মিডিয়ামের মধ্যে দিয়েই প্রোপাগেট করতে পারে বা প্রডিউসড হতে পারে যে মিডিয়াম হচ্ছে রিজিড। রিজিড মানে হচ্ছে দৃঢ় মিডিয়াম। গ্যাসের মধ্যে কোনো রিজিডিটি নেই, কারণ গ্যাস দৃঢ় মিডিয়াম নয়। সেই কারণের জন্য মনে রাখবে, গ্যাসিয়াস মিডিয়ামে ট্রান্সভার্স ওয়েভ কখনো তৈরি হতে পারে না। তাহলে গ্যাসিয়াস মিডিয়াম দিয়ে কখনো ট্রান্সভার্স ওয়েভ তুমি পাবে না। সলিড তো রিজিড, তাহলে সলিডের মধ্যে তো পাবো। এবার কোয়েশ্চেন হচ্ছে, তাহলে কি লিকুইডের মধ্যে ট্রান্সভার্স ওয়েভ পাবো? পাবো, কিন্তু সেটা শুধুমাত্র সারফেসে। এই যে তুমি জলের মধ্যে পাথরটা ফেলেছিলে, বড় পাথরের টুকরোটা ফেলেছিলে, ওয়াটারের সারফেসের উপর যে রিপলস গুলো তৈরি হয়েছিল, সেগুলো ট্রান্সভার্স ওয়েভ। এই জন্য তোমাকে যদি কখনো জিজ্ঞাসা করা হয় যে একটা লিকুইড মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রান্সভার্স ওয়েভ কি পাস করতে পারে, তুমি বলবে হ্যাঁ পারে, শুধুমাত্র সারফেসে, লিকুইডের ভিতরে কখনো নয়। তার মানে লিকুইডের কেসে ট্রান্সভার্স ওয়েভ শুধুমাত্র প্রডিউসড হবে লিকুইডের সারফেসে, লিকুইডের ভিতরে নয়। আর যে কোনো সলিডের মধ্যে দিয়ে ট্রান্সভার্স ওয়েভ যেতে পারে, গ্যাসের মধ্যে দিয়ে ট্রান্সভার্স ওয়েভ কখনো যাবে না,
কারণ গ্যাসের কোনো রিজিডিটি বা দৃঢ়তা ধর্ম নেই। এটা ক্লিয়ার হলো? কোন কোন মিডিয়াম দরকার ট্রান্সভার্স ওয়েভের জন্য? হ্যাঁ স্যার। লাইট ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়েছিলাম তো, এরা কি ট্রান্সভার্স ওয়েভ? আনসার হচ্ছে হ্যাঁ, যে কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, কিন্তু ওর মেকানিজমটা কমপ্লিটলি আলাদা, কিন্তু এরা ট্রান্সভার্স ওয়েভ ক্যাটাগরির মধ্যে পড়ে। তাহলে এটা হয়ে গেল আমাদের ট্রান্সভার্স ওয়েভ। এইবারে চলে আসবো আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিচুডিনাল ওয়েভ। এখানে কি হবে, যেদিকে ওয়েভটা যাবে মিডিয়ামের মধ্যে দিয়ে, মিডিয়ামের পার্টিকেল গুলো সেই দিকেই ভাইব্রেট করবে বা সিম্পল হারমোনিক মোশন শো করবে। তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভে কি হয়েছিল, ওয়েভ যদি হরাইজেন্টালি যায় তাহলে ভার্টিক্যালি পার্টিকেল গুলো অসিলেট করছিল বা ভাইব্রেট করছিল, কিন্তু লঙ্গিচুডিনাল ওয়েভে কি হবে, ওয়েভ যদি হরাইজেন্টালি যায় পার্টিকেল গুলো হরাইজেন্টালি ভাইব্রেট করবে, ওয়েভ যদি ভার্টিক্যালি যায় পার্টিকেল গুলো ভার্টিক্যালি ভাইব্রেট করবে। যেদিকে ওয়েভ প্রোপাগেট করবে সেই দিকেই পার্টিকেল গুলো এসএইচএম শো করবে। তাই জন্য দেখো কি বলা হচ্ছে, লঙ্গিচুডিনাল ওয়েভে মিডিয়ামের পার্টিকেল গুলো এসএইচএম এক্সিকিউট করবে অ্যাবাউট দেয়ার মিন পজিশন অ্যালং দ্য ডাইরেকশন অফ ওয়েভ প্রোপাগেশন। ওয়েভ যেদিকে যাবে পার্টিকেলস গুলো সেই দিকে ভাইব্রেট করবে। ব্যাপারটা কিরকম, তোমাদের একটা ফিগার দিয়ে দেখাচ্ছি। দেখো, একটা স্প্রিংকে একটা এন্ডের থেকে দেখো জার্ক দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ এই জার্কটা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। তার মানে কি, স্প্রিং এর প্রত্যেকটা টার্ন ভাইব্রেট করছে। কোন দিকে ভাইব্রেট করছে, হরাইজেন্টালি ভাইব্রেট করছে। ওয়েভটাও দেখো হরাইজেন্টালি যাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে আগের বারের মতন পার্টিকেল গুলো কিন্তু উপর নিচ ভাইব্রেট করছে না, আর ওয়েভটা হরাইজেন্টালি যাচ্ছে না। এবার পার্টিকেল গুলো হরাইজেন্টালি ভাইব্রেট করছে, ওয়েভটাও দেখো হরাইজেন্টালি যাচ্ছে। এবার একটা জিনিস দেখো, যখন তুমি জার্কটা দিচ্ছে এই হাতটা, তখন দেখো স্প্রিং এর কিছু পোর্শন খুব গায়ে গায়ে থাকছে, আবার কিছু কিছু পোর্শন দেখো স্প্রিং এর থেকে দূরের দিকে সরে যাচ্ছে। তার মানে এখানে দুটো ঘটনা তৈরি হবে, একটাকে বলা হবে কম্প্রেশন আর আরেকটাকে বলা হবে রেয়ারিফ্যাকশন। কম্প্রেশনের বাংলা হচ্ছে ঘনীভবন, আর রেয়ারিফ্যাকশনের বাংলা হচ্ছে তনুভবন। মনে রাখবে, যখন আমরা লঙ্গিচুডিনাল ওয়েভের কথা বলবো তখন এই ভাইব্রেটিং সোর্সটা যখন মুভ করবে, মানে যখন মুভ করছে তখনও কি করছে, মিডিয়ামটাকে কম্প্রেস করছে। ভালো করে দেখো, এই যে মুভ করছে দেখো ওই জায়গাতে প্রত্যেকটা টার্ন একটা আরেকটার গায়ে 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 রয়েছে, তার মানে এইটা হচ্ছে কম্প্রেশন। তার মানে মিডিয়ামটা কম্প্রেস করছে। একটা মিডিয়ামকে তুমি যদি কম্প্রেস করো তাহলে পরে ওই জায়গাটা যেখানটা কম্প্রেস করবে তার ডেনসিটি বেড়ে যাবে। তাহলে পরে প্রথম কথা মনে রাখবে লঙ্গিচুডিনাল ওয়েভে, যে যখন এরকম ভাইব্রেটিং সোর্স গুলো মুভ করবে তখন ও যেখান দিয়ে মুভ করবে মিডিয়ামের সেই জায়গাগুলোকে কম্প্রেস করবে, সংকুচিত করবে। তাই জন্য টেম্পোরারিলি ওই জায়গার ডেনসিটি বেড়ে যাবে। এই কম্প্রেস করছে বলে যে পালসটা তৈরি হচ্ছে সেই পালসটাকে আমরা বলি কম্প্রেশন পালস। লঙ্গিচুডিনাল ওয়েভে যদি সি দেখতে পাও, সি হচ্ছে কম্প্রেশন পালস, আর ট্রান্সভার্স ওয়েভে সি হচ্ছে কিন্তু ক্রেস্ট। দুটো মাথায় রেখো, লঙ্গিচুডিনাল ওয়েভে কিন্তু কখনো সি সমান ক্রেস্ট বলে দিও না, লঙ্গিচুডিনাল ওয়েভে কখনো ক্রেস্ট হতে পারে না। তাহলে কম্প্রেশন পালস তৈরি হলো। এবার দেখো, যেই মোমেন্টে এটা যাচ্ছে, এই পালসটা যাচ্ছে, ঠিক পালসটার পিছনের রিজিয়ানটা দেখো, তার মানে কোন জায়গাটা বলছি, এই জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ পালসটা দেখো যাবার সময়তে এখানে কম্প্রেস হচ্ছে, কিন্তু পিছন দিকটা দেখো একটু একটা আরেকটার থেকে দূরের দিকে সরে যাচ্ছে। তার মানে এবার মিডিয়াম গুলো একটু একটা আরেকটার থেকে দূরের দিকে সরে যাচ্ছে, মানে ড্র্যাগড হচ্ছে, তার মানে ডেনসিটি কমে যাচ্ছে। তার মানে যখন ভাইব্রেটিং সোর্সটা
এগিয়ে গিয়ে পিছনের দিকে যাচ্ছে, দেখো হাতটা এগিয়ে গিয়ে পিছনের দিকে যাচ্ছে, এই যে পিছনো, দেখো এই জায়গাগুলো প্রথমে একটু ওয়াইড হয়ে তারপর আবার আগের জায়গায় ফিরে এলো। তার মানে ভাইব্রেটিং সোর্স যখন ব্যাকওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে তখন ও মিডিয়ামকে পিছনের দিকে টানবে, তাই জন্য ডেনসিটিটা কমে যাবে। তাহলে কম্প্রেশন পালসের ডেনসিটি টেম্পোরারিলি বাড়ছিল, কিন্তু যখন ভাইব্রেটিং সোর্সটা পিছনের দিকে মুভ করছে তখনও মিডিয়ামকে পিছনের দিকে ড্র্যাগ করছে বা টানছে বলে ওই জায়গার ডেনসিটিটা টেম্পোরারিলি কমে যাচ্ছে। এই ডাকাটাকে বলা হয় রেয়ারিফ্যাকশন পালস, বা এটারই বাংলা নাম হচ্ছে তনুভবন। তাহলে কম্প্রেশন যাচ্ছে সামনের দিকে, তার ঠিক কম্প্রেশনের পিছনেই থাকছে হচ্ছে রেয়ারিফ্যাকশন। তাহলে এইভাবে একটা কম্প্রেশন পালস, একটা রেয়ারিফ্যাকশন পালস, একটা আরেকটার সাথে এইভাবে মিডিয়ামের মধ্যে একটা এন্ড থেকে আরেকটা এন্ডের দিকে যায়। এটা ক্লিয়ার হলো কিনা বলো তোমাদের কাছে? এটা বুঝতে পেরেছো ঘনীভবন তনুভবনটা? আচ্ছা, এবারে কতটা স্পিডে যাবে এটা ডিপেন্ড করবে যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে এই লঙ্গিচুডিনাল ওয়েভ, সেই মিডিয়ামের ওই ইলাস্টিসিটি আর ইনারশিয়া প্রপার্টির উপর। এবারে তোমাদের ফিজিক্স ল্যাবে একটা এক্সপেরিমেন্ট ছিল, সেটা হচ্ছে তোমার ওই টিউনিং ফর্ক দিয়ে একটা ভাইব্রেটিং এয়ার কালামের ফ্রিকোয়েন্সিকে ইউজ করে টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা আর ভেলোসিটি অফ সাউন্ড ক্যালকুলেট করা। সেই টিউনিং ফর্ককে তুমি যদি ভাইব্রেট করো তাহলে এই রকম সিচুয়েশন হয় যে টিউনিং ফর্কের এই যে ইউ এর মতন শেপেড এই জিনিসটা, এটাকে বলা হয় হচ্ছে প্রংস। এটা যখন তুমি টিউনিং ফর্ককে একটা রাবারের প্যাডে হিট করবে তখন এই প্রংস গুলো এইভাবে ভাইব্রেট করে। এবার টিউনিং ফর্কের ঠিক পাশে কি রয়েছে, এয়ার মিডিয়াম রয়েছে। তার মানে এই প্রংসটা যখন ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে তখন এরকম কম্প্রেশন তৈরি হবে, আবার যখন এই প্রংসটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যাবে তখন ও মিডিয়ামকে ড্র্যাগ করবে, তখন রেয়ারিফ্যাকশন পালস তৈরি হবে। তাহলে কি বলা হচ্ছে, যে যখন একটা টিউনিং ফর্কের এই প্রংস গুলো ফরওয়ার্ড ডাইরেকশনে বা তোমার বাইরের দিকে মুভ করে তখন কম্প্রেশন পালস তৈরি হয়, তখন এয়ারের লেয়ার গুলো গায়ে গায়ে চলে আসে। আর যখন ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যায় তখন দেখো এই মিডিয়াম লেয়ার গুলো দেখো একটা আরেকটার থেকে দূরের দিকে চলে গেছে। আমরা এক্ষুনি দেখেছি কম্প্রেসড হলে কম্প্রেশন পালস, আর ওয়াইড হয়ে গেলে রেয়ারিফ্যাকশন পালস। তাহলে পরে দেখো এই কম্প্রেশন এবং রেয়ারিফ্যাকশনের সময় এইভাবে পার্টিকেল গুলো অসিলেট করবে, ওয়েভটাও এইভাবে যাবে। তার মানে সাউন্ড ওয়েভ আমরা বলতে পারছি এটা হচ্ছে লঙ্গিচুডিনাল ওয়েভের একটা এক্সাম্পল। এবারে পাশের ছবিটা দেখো, এখানে কম্প্রেশন আর রেয়ারিফ্যাকশন পালস দেখো, একটা প্রথমে কম্প্রেশন পালস, তারপর দেখো রেয়ারিফ্যাকশন, আবার কম্প্রেশন আবার রেয়ারিফ্যাকশন। ঠিক এইভাবে এই লঙ্গিচুডিনাল ওয়েভটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে। তুমি যদি টিউনিং ফর্কটাকে কন্টিনিউয়াসলি ভাইব্রেট করতে থাকো, একটা করে কম্প্রেশন একটা করে রেয়ারিফ্যাকশন, একটা করে কম্প্রেশন একটা করে রেয়ারিফ্যাকশন, এইভাবে কন্টিনিউয়াসলি পালস গুলো তৈরি হতে থাকবে এবং এরা মিডিয়ামের মধ্যে দিয়ে একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করতে থাকবে। কখনো এরকম হবে না পরপর দুটো কম্প্রেশন পালস, বা কখনো এরকম হবে না পরপর দুটো রেয়ারিফ্যাকশন পালস। একটা ঘনীভবন কম্প্রেশন, তারপর একটা তনুভবন রেয়ারিফ্যাকশন, আবার ঘনীভবন কম্প্রেশন, আবার তনুভবন রেয়ারিফ্যাকশন, এইভাবে অল্টারনেটলি হতে থাকবে। এই অবধি ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। ট্রান্সভার্স ওয়েভ কোন কোন মিডিয়ামের মধ্যে পাওয়া গেল? গ্যাসে পাওয়া গেল না, সব সলিডে পাওয়া গেল, আর লিকুইডের সারফেসে পাওয়া গেল। লঙ্গিচুডিনাল ওয়েভ কিন্তু সমস্ত মিডিয়ামের মধ্যে পাবে। এই জন্য সাউন্ড গ্যাসের মধ্যে দিয়েও যায়, সলিডের মধ্যে দিয়েও যায়, লিকুইডের মধ্যে দিয়েও যায়। কিন্তু লিকুইডের মধ্যে সারফেসে যায় না, লিকুইডের ভিতরে
লঙ্গিচুডিনাল ওয়েভ যায়, মানে লিকুইডের ইন্টিরিয়ারে। তার মানে মনে রাখবে, লিকুইড যখন বলবে তখন বলবে কিন্তু লিকুইডের সারফেসটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, লিকুইডের ইন্টিরিয়ারে লঙ্গিচুডিনাল ওয়েভ যায়। এবার একটা জিনিস দেখে নাও, কম্প্রেশনের সময় প্রত্যেকটা লেয়ার, দেখো এখানে লেয়ার গুলোকে স্ট্রেট লাইন দিয়ে দেখানো হয়েছে, একটা লেয়ার আরেকটা লেয়ারের খুব গায়ে গায়ে রয়েছে। তার মানে এই জায়গাতে প্রেসার খুব বেশি, ডেনসিটি খুব বেশি। কিন্তু রেয়ারিফ্যাকশনের জায়গায় দেখো একটা লেয়ারের থেকে আরেকটা লেয়ারের মধ্যে দেখো অনেকটা গ্যাপ। তার মানে এখানে প্রেসার সব থেকে কম, ডেনসিটি সব থেকে কম। তার মানে যখন একটা লঙ্গিচুডিনাল ওয়েভ এইভাবে মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে, যেখানে কম্প্রেশন সেখানে প্রেসার আর ডেনসিটি ম্যাক্সিমাম, যেখানে রেয়ারিফ্যাকশন সেখানে প্রেসার আর ডেনসিটি মিনিমাম। এই চেঞ্জটা কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকবে। ট্রান্সভার্স ওয়েভে কিন্তু এইটা হয় না, কিন্তু লঙ্গিচুডিনাল ওয়েভে ডেনসিটি আর প্রেসার এই দুটো কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। দেখো, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এইবারে আমাদের ক্যালকুলেশনের দিকে যেতে হবে, যেরকম আমরা সিম্পল হারমোনিক মোশনে ক্যালকুলেশন করেছিলাম। ক্যালকুলেশন করার আগে আমরা সিম্পল হারমোনিক মোশনে কতগুলো ডেফিনেশন পড়েছিলাম, এখানেও আমাদের কতগুলো ডেফিনেশন জানতে হবে, বা ওয়েভের কি কি টার্ম আছে। আমরা দেখব এসএইচএম এর সঙ্গে অনেকগুলো টার্ম একই রকমের টার্ম, শুধু ডেফিনেশন সামান্য একটু এদিক ওদিক। প্রথম আমরা শুরু করেছিলাম সিম্পল হারমোনিক মোশনে অ্যামপ্লিচিউড দিয়ে, এখানেও আমরা শুরু করব অ্যামপ্লিচিউড দিয়ে। সিম্পল হারমোনিক মোশনে আমরা অ্যামপ্লিচিউড কি বলেছিলাম, পার্টিকেল গুলো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বা মিন পজিশন থেকে যে কোনো একটা সাইডে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টে যায়, সেটাই হচ্ছে অ্যামপ্লিচিউড। এখানেও তাই, কারণ পার্টিকেল গুলো এসএইচএম শো করছে বলেই সে না তুমি ওয়েভ পাচ্ছ। তাহলে ওখানে যা ডেফিনেশন পেয়েছিলে এখানেও এক্স্যাক্টলি সেম ডেফিনেশন। কি বলা হচ্ছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য ভাইব্রেটিং পার্টিকেলস অফ দ্য মিডিয়াম অন আইদার সাইড অফ দেয়ার মিন পজিশনস ইজ অ্যামপ্লিচিউড। যা ওখানে পড়েছিলে এখানেও তাই। অ্যামপ্লিচিউডকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করেছিলাম, ইউনিট ছিল মিটার এসআই সিস্টেমে, এখানেও তাই। দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। নেক্সট হচ্ছে কি, টাইম পিরিয়ড। সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড আমরা কি বলেছিলাম, যে টাইমে একটা পার্টিকেল ওয়ান কমপ্লিট অসিলেশন এক্সিকিউট করে, বা একটা কমপ্লিট অসিলেট করতে যতটা টাইম ওই পার্টিকেল গুলো নেয়, সেটাই হচ্ছে আমার আছে। ওষুধ দেওয়া আছে, দিয়ে দাও। এ- আচ্ছা দেখো, যেটা বলছিলাম, টাইম পিরিয়ড আমরা এসএইচএম এ কি পেয়েছিলাম, একটা পার্টিকেল একটা অসিলেশন করতে যতটা টাইম নেয়। এখানেও তো এসএইচএম এর জন্যই ওয়েভ যাচ্ছে, তাহলে ওয়েভের মধ্যে টাইম পিরিয়ড তুমি কি বলবে, টাইম পিরিয়ড মানে ওই মিডিয়াম পার্টিকেল গুলো একটা কমপ্লিট অসিলেট করতে যতটা টাইম নেয়, সেটাই হচ্ছে ওয়েভের টাইম পিরিয়ড। তার মানে একটা কমপ্লিট অসিলেশন হওয়া মানে কি, একটা কমপ্লিট ওয়েভ হবে। তার মানে একটা কমপ্লিট ওয়েভ তৈরি হতে যতটা টাইম লাগে সেটাকেও বলতে পারো টাইম পিরিয়ড। তাহলে দেখো, এই দুটো ডেফিনেশন এসএইচএম এ যা পড়েছিলাম এখানেও তাই। টাইম পিরিয়ডকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখেছিলাম, এখানেও টাইম পিরিয়ডকে ক্যাপিটাল টি দিয়ে লিখবো। এটা যেহেতু টাইম, তার মানে এর ইউনিট হচ্ছে সেকেন্ড, তাহলে ওখানেও টাইম পিরিয়ডের ইউনিট ছিল সেকেন্ড, এখানেও টাইম পিরিয়ডের ইউনিট হচ্ছে সেকেন্ড। এই দুটো ডেফিনেশন আশা করি কোনো সমস্যা নেই, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কি পড়েছিলে, ফ্রিকোয়েন্সি। সিম্পল হারমোনিক মোশনে ফ্রিকোয়েন্সির ডেফিনেশন কি ছিল, ওয়ান সেকেন্ডে কতগুলো কমপ্লিট অসিলেশন হচ্ছে। ওয়েভে ফ্রিকোয়েন্সিটা কি বলবে, ওয়েভের টার্মে বললে ওয়ান সেকেন্ডে কতগুলো কমপ্লিট ওয়েভ তৈরি হচ্ছে। কেন, কারণ টাইম পিরিয়ডে আমি কি দেখতে পেলাম,
একটা কমপ্লিট ওয়েভ তৈরি হতে যা টাইম লাগে সেটা টাইম পিরিয়ড। যেহেতু ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ডের রেসিপ্রোকাল 1/T, সেই কারণের জন্য একটা কমপ্লিট ওয়েভ তৈরি হতে যে টাইম লাগে সেটা যদি টাইম পিরিয়ড হয়, তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে? ইউনিট টাইম বা 1 সেকেন্ডে যে নাম্বার অফ কমপ্লিট ওয়েভস ওই মিডিয়ামের মধ্যে তৈরি হবে সেটাই হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি। এবার তুমি চিন্তা করে দেখো, একটা কমপ্লিট ওয়েভ মানে একটা কমপ্লিট অসিলেশন। তার মানে তুমি কিন্তু অ্যাকচুয়ালি সেই ক্যালকুলেট করছো নাম্বার অফ অসিলেশনস ইন 1 সেকেন্ড, যেটা তুমি এসএইচএম এ স্যার, করেছিলে সেটাই পড়ছো। হ্যাঁ বলো। ডেফিনেশনটা বুঝলাম না। একটা ওয়েভ কখন কমপ্লিট হবে? যখন মিডিয়ামের পার্টিকেল গুলোর একটা অসিলেশন কমপ্লিট হবে, তাই তো? চিন্তা করে দেখো, ট্রান্সভার্স ওয়েভের ছবিটাতে আমরা কি দেখলাম? একটা ক্রেস্ট আর একটা ট্রাফ, দুটোকে যোগ করলে একটা কমপ্লিট ওয়েভ পাশাপাশি। লঙ্গিচুডিনাল ওয়েভে কি হ্যাঁ দেখ স্যার। লঙ্গিচুডিনাল ওয়েভে কি দেখলাম? একটা কম্প্রেশন, তার পাশে একটা রেয়ারিফ্যাকশন, দুটোকে একসাথে কনসিডার করলে একটা কমপ্লিট ওয়েভ একটা ওয়েভ কমপ্লিট হচ্ছিল, হ্যাঁ। কমপ্লিট হচ্ছিল। তার মানে কি? তার মানে হ্যাঁ একটা কমপ্লিট ওয়েভ কখন পাচ্ছ? যখন মিডিয়ামের পার্টিকেল গুলো একটা কমপ্লিট অসিলেশন করছে, তখনই পাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার। এবার একটা কমপ্লিট অসিলেশন হবার জন্য যা টাইম, সেটাই তো এসএইচএম এর টাইম পিরিয়ড, এটাই তো আমরা আগে পড়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা কমপ্লিট অসিলেশন যদি একটা কমপ্লিট ওয়েভকে তৈরি করে, তাহলে আমি এটা বলতে পারি না যে একটা কমপ্লিট অসিলেশনের যা টাইম, সে টাইমেই একটা কমপ্লিট ওয়েভ তৈরি হচ্ছে? এটা বলতে পারি তো? হ্যাঁ স্যার। তার মানে কি? তার মানে আমি টাইম পিরিয়ড বলতে পারি একটা কমপ্লিট ওয়েভ তৈরি হতে যত টাইম নেয় সেটাই হচ্ছে ওয়েভের টাইম পিরিয়ড, এটা বলা যাবে। হ্যাঁ এবার এসএইচএম এ ফ্রিকোয়েন্সি তুমি কি বলেছিলে? 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট অসিলেশন হচ্ছে, তাই না? এটা বলেছিলে তো এসএইচএম এ হ্যাঁ স্যার। ফ্রিকোয়েন্সি সমান। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। তাহলে এখানে এবার চিন্তা করো, এখানে আমি বলছি একটা কমপ্লিট ওয়েভ তৈরি হতে যা টাইম নিচ্ছে টাইম পিরিয়ড, তাহলে 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ তৈরি হবে, তাহলে সেটাই হবে ফ্রিকোয়েন্সি। কারণ ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড এরা তো একটা আরেকটা রেসিপ্রোকাল। F=1/T পড়েছিলাম এসএইচএম এ। এসএইচএম এ আমি বলছিলাম একটা কমপ্লিট অসিলেশনের যা টাইম সেটা টাইম পিরিয়ড, তাহলে নাম্বার অফ অসিলেশনস ইন 1 সেকেন্ড ফ্রিকোয়েন্সি। তাহলে একই লজিক এখানে অ্যাপ্লাই করো। একটা কমপ্লিট ওয়েভ তৈরি হতে যা টাইম সেটা টাইম পিরিয়ড, তাহলে 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ তৈরি হবে সেটা হবে ফ্রিকোয়েন্সি। দেখো এবার ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। তাহলে দেখো, প্রথম লাইনটা আমি লিখেছি ওয়েভের ওয়েভের রেসপেক্টে। এবার তুমি তো জানো যে একটা কমপ্লিট ওয়েভ হওয়া মানেই তো একটা কমপ্লিট অসিলেশন। তাহলে পরে আমি যদি বলি ইউনিট টাইম বা 1 সেকেন্ডে কতগুলো ওয়েভ তৈরি হচ্ছে, তার মানে ইউনিট টাইম বা 1 সেকেন্ডে ততগুলো নাম্বার অফ অসিলেশনই হবে। কারণ একটা কমপ্লিট ওয়েভ মানেই তো একটা কমপ্লিট অসিলেশন। তাহলে যদি 1 সেকেন্ডে 10টা ওয়েভ তৈরি হয়, তাহলে 1 সেকেন্ডে কটা অসিলেশন হবে? 10টাই অসিলেশন হবে না? 10টা। হুম। দেখো দুটো লাইনের মধ্যে শুধু আমার লেখাটার পার্থক্য, কিন্তু দুটো দেখো একই জিনিসকেই তোমাকে বোঝাচ্ছে। এবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আমরা একবার ওয়েভের টার্মে বললাম, আর একবার আমরা, সবসময় তুমি এটা মাথায় রাখবে, একটা ওয়েভ, কমপ্লিট ওয়েভ মানে মিডিয়ামের পার্টিকেলের একটা কমপ্লিট অসিলেশন। তার মানে একটা কমপ্লিট ওয়েভ ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ান কমপ্লিট অসিলেশন। তাহলে নাম্বার অফ ওয়েভস ইন 1 সেকেন্ড শুড বি এক্স্যাক্টলি ইকুয়াল টু নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস ইন 1 সেকেন্ড। তাহলে আমি ফ্রিকোয়েন্সিকে দুরকম ভাবে বলতে পারি। আইদার আমি বলতে পারি 1 সেকেন্ডে কতগুলো ওয়েভ তৈরি হলো, বা বলতে পারি ওয়েভটা যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মিডিয়ামের পার্টিকেলস গুলো 1 সেকেন্ডে
কতগুলো অসিলেশন তৈরি করছে। দেখো দুটো একই জিনিস। আশা করি আর প্রবলেম নেই দুটোর মধ্যে বুঝতে। না স্যার, ঠিক আছে। আচ্ছা, এবারে কি বলেছিলাম, এবার আমি একটা কথা বলেছিলাম মনে আছে, যে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো, তোমার বন্ধু যদি তোমার থেকে ক্রমশ দূরের দিকে চলে যায়, তোমাকে আরো জোরে কথা বলতে হবে, কিন্তু একটা সার্টেন টাইমের বা একটা সার্টেন ডিস্টেন্সের পর তুমি যত জোরেই কথা বলো না কেন, তোমার বন্ধু কিন্তু তোমার কথা শুনতে পাবে না। এবং সেখানে আমি বলেছিলাম, যত তুমি সোর্সের থেকে দূরের দিকে যাবে তত অ্যামপ্লিচিউড কমে যাবে। কেন? কারণ মিডিয়ামের পার্টিকেলস গুলোর মধ্যে ফ্রিকোয়েন্সি রয়েছে। কিন্তু পার্টিকেলের ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ করবে না। এই জায়গা থেকে একটা কথা মনে রাখবে, মিডিয়ামের মধ্যে পার্টিকেলের, সরি, তোমার মিডিয়ামের মধ্যে ওয়েভের ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ করে না। ফ্রিকোয়েন্সি কিন্তু ওই মিডিয়ামের জন্য কনস্ট্যান্ট। তার মানে এটা সবসময় মাথার মধ্যে রাখবে, অ্যামপ্লিচিউড চেঞ্জ করবে, যত তুমি সোর্সের থেকে দূরের দিকে যাবে তত অ্যামপ্লিচিউড কমবে, কিন্তু পার্টিকেলের ফ্রিকোয়েন্সি সেম থাকবে। কেন? কারণ তুমি তো জোর করে ওই ডিস্টারবেন্স বা ভাইব্রেশনটা তৈরি করেছো, তা তুমি তো বাইরে থেকে করেছো, তাহলে তুমি যেখানে তৈরি করছো সেখানে সেটাই সবার, ওই সেটাই একই ভ্যালুতে সেই ডিস্টারবেন্সের ফ্রিকোয়েন্সি সবার মধ্যে যাবে। এই জন্য ফ্রিকোয়েন্সি কিন্তু কখনো চেঞ্জ করবে না। আমরা এসএইচএম এ ফ্রিকোয়েন্সিকে এফ বা এন দিয়ে ডিনোট করেছিলাম, এখানেও এফ বা এন ইউনিট হচ্ছে, ওখানেও যা এখানেও তাই। আর ওই তোমার কি বলে এসএইচএম এও আমরা পেয়েছিলাম ফ্রিকোয়েন্সি হচ্ছে রেসিপ্রোকাল অফ টাইম পিরিয়ড, এখানেও কিন্তু ফ্রিকোয়েন্সি হচ্ছে রেসিপ্রোকাল অফ টাইম পিরিয়ড। তাহলে ফ্রিকোয়েন্সি পার্টটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা ফেজ আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পড়েছিলাম মনে আছে এসএইচএম এ। এখানেও দেখো ফেজ আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি একই জিনিস পাবো। কিরকম? প্রথমে হচ্ছে ফেজ। এসএইচএম এ ফেজ কি দিচ্ছিল? একটা সিম্পল হারমোনিক মোশনের সমস্ত ইনফরমেশন। ফেজও তাই। যখন একটা ওয়েভ মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, ধরো তুমি কোনো একটা পয়েন্টে যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলের স্টেট অফ মোশনটা জানতে চাও, তাহলে ওই স্টেট অফ মোশনটা ওই পয়েন্টে, ওই মোমেন্টে যে কোয়ান্টিটিটা দিয়ে তুমি জানতে পারবে, সেই কোয়ান্টিটিটার নাম হচ্ছে ফেজ অফ দ্য পার্টিকেল। মানে পার্টিকেলটা কত ভেলোসিটিতে ওই মোমেন্টে মুভ করছে, পার্টিকেলটা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, এই যে স্টেট অফ মোশনটা জানাটা যে কোয়ান্টিটি দিয়ে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ফেজ অফ দ্য পার্টিকেল। এবং এটা কিন্তু একটা পয়েন্টে, একটা ইনস্ট্যান্টে। তাহলে আমরা কি বলবো? কোনো একটা মিডিয়ামের কোনো একটা পার্টিকেলের কোনো একটা পয়েন্টে, একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে যে স্টেট অফ মোশন, সেটাই হচ্ছে ওই পার্টিকেলের ফেজ। এই ফেজ তাহলে কি দেবে? এই যে তোমাকে বললাম একটু আগে, যে ওই পার্টিকেলটা এই মোমেন্টে কোথায় আছে, সে কোন দিকে মুভ করছে, এই সব ইনফরমেশন তুমি ফেজের থেকে পাবে। এইটা হয়ে গেল ফেজের ডেফিনেশন। ওমেগা বলে একটা টার্ম পেয়েছিলাম মনে পড়ছে এসএইচএম এ, হ্যাঁ অ্যাঙ্গুলার স্যার। হ্যাঁ। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলেছিলাম, এখানেও অ্যাঙ্গুলার হ্যাঁ। ফ্রিকোয়েন্সি পাবে। ওখানে আমরা বলেছিলাম যদি আমরা ফ্রিকোয়েন্সিকে 2 পাই রেডিয়ান দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে পরেই আমরা পাবো হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এসএইচএম এর কেসে। ওয়েভের কেসে আমরা এটাকে একটু আলাদাভাবে বলি, টাইমের সাথে একটা ওয়েভের ফেজ যেভাবে চেঞ্জ হয়, সেই পরিবর্তনের হার, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তার মানে টাইম রেট অফ চেঞ্জ অফ ফেজ ইজ কল্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সময়ের সাথে ফেজ বা দশা যে হারে পরিবর্তিত হয়, সেটাই হচ্ছে ওর ফেজ। এখানেও সেই ওমেগা দিয়েই রিপ্রেজেন্ট করা হবে।
ওখানেও ইউনিট ছিল রেডিয়ান পার সেকেন্ড, এখানেও ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড। এবার চিন্তা করে দেখো, এসএইচএম এর সময়তে আমরা দেখেছিলাম যখন একটা কমপ্লিট টাইম পিরিয়ড নিচ্ছি তখন একটা কমপ্লিট ওয়েভ পাচ্ছি, তখন সার্কেলের সেন্টারে 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল তৈরি হচ্ছিল। তার মানে এখানেও ঠিক তাই, ক্যাপিটাল টি টাইমে ফেজ কতটা চেঞ্জ হবে, 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান। তাহলে ওমেগা কি হবে, সময়ের সাথে ফেজের পরিবর্তনের হার। তার মানে এই 2 পাইকে ক্যাপিটাল টি দিয়ে ডিভাইড করে দাও, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি, আর 1/t মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ, তাই জন্য ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, যেটা তুমি ওখানে পড়েছিলে এখানেও দেখো এক্স্যাক্টলি সেম কোয়ান্টিটি। এই দুটো ক্লিয়ার হলো, ফেজ আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ স্যার। এইবারে একটা নতুন জিনিস যেটা আমরা ওখানে পড়িনি, ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। ব্যাপারটা কি, ভালো করে জিনিসটা বুঝে নাও। একটা পার্টিকেল যখন একটা অসিলেশন কমপ্লিট করছে তখন একটা ওয়েভ তৈরি হচ্ছে, এটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এই একটা অসিলেশন হতে যে টাইম লাগছে সেই টাইমটা টাইম পিরিয়ড। এই টাইমে ওয়েভ মিডিয়ামের মধ্যে দিয়ে একটা ডিস্টেন্স কভার করে, এই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ লেন্থ। তার মানে যখন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে ওয়েভ যাচ্ছে, ওই মিডিয়ামের যে কোনো একটা পার্টিকেল একটা অসিলেশন কমপ্লিট করতে যে টাইম নেয় সেই টাইমে ওয়েভটা মিডিয়ামের মধ্যে দিয়ে যতটা ডিস্টেন্স যাবে সেই ডিস্টেন্সটাকেই বলা হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ডেফিনেশন কি বলা হচ্ছে, ডিস্টেন্স কভার্ড বাই এ ওয়েভ ডিউরিং দ্য টাইম ইন হুইচ এনি ওয়ান পার্টিকেল অফ দ্য মিডিয়াম কমপ্লিটস ওয়ান ভাইব্রেশন অ্যাবাউট ইটস মিন পজিশন। এবার এটাকে একটু সিম্পল ভাবে চিন্তা করো, একটা কমপ্লিট ওয়েভ, একটা কমপ্লিট অসিলেশন বা একটা কমপ্লিট ভাইব্রেশন হতে কত টাইম লাগে, টাইম পিরিয়ড। তাহলে একটা টাইম পিরিয়ডে ওয়েভ মিডিয়ামের মধ্যে দিয়ে যতটা ডিস্টেন্স যাবে সেই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে ওই ওয়েভের ওয়েভলেন্থ। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। এবারে ক্রেস্ট ট্রাফ, ক্রেস্ট ট্রাফ বা কম্প্রেশন রেয়ারিফ্যাকশন পড়েছিলাম। এবার সেই ছবিটা আমরা যাব, পাশাপাশি দুটো ক্রেস্টের মধ্যে যা ডিস্টেন্স সেটা হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন, তার মানে ওই ডিস্টেন্সটা হবে ওয়েভলেন্থ। পাশাপাশি দুটো ট্রাফের মধ্যে যা ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা ওয়েভলেন্থ। পাশাপাশি হতে হবে বা পরপর দুটো, পাশাপাশি বলা উচিত নয়, পরপর দুটো। কেন, পাশাপাশি তো দুটো ট্রাফ বা দুটো কেস তোমার ক্রেস্ট থাকে না, একটা ক্রেস্টের মানে দুটো ক্রেস্টের মাঝে একটা ট্রাফ থাকবে বা দুটো কম্প্রেশনের মাঝে একটা রেয়ারিফ্যাকশন থাকবে। সেই জন্য বলা উচিত দুটো সাকসেসিভ ক্রেস্ট বা পরপর দুটো ক্রেস্টের মধ্যে যা ডিস্টেন্স বা দুটো সাকসেসিভ ট্রাফ বা পরপর দুটো ট্রাফের মধ্যে যা ডিস্টেন্স, এর যা ডিস্টেন্স এই ডিস্টেন্সটাকে আমরা বলি ওয়েভলেন্থ। তাহলে একই রকম ভাবে দুটো সাকসেসিভ কম্প্রেশনের মধ্যে যা ডিস্টেন্স সেটাই হবে ওয়েভলেন্থ, দুটো রেয়ারিফ্যাকশনের মধ্যে যা ডিস্টেন্স সেটাই হবে ওয়েভলেন্থ। এবার যখন দুটো ক্রেস্ট বা দুটো ট্রাফ হয় তখন ওই পার্টিকেল গুলোর ফেজ সেম হবেই। কারণ ক্রেস্ট মানে কি, উপরের দিকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ট্রাপ মানে কি, নিচের দিকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তার মানে ফেজ সমান। তাই জন্য ওয়েভলেন্থকে অনেক সময় দেখবে বইয়ের মধ্যে এইভাবেও লেখা থাকে যে একটা মিডিয়ামের দুটো পার্টিকেল যাদের ফেজ সমান তাদের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্স সেটাকে বলি আমরা ওয়েভলেন্থ। এই অল্টারনেটিভ ডেফিনেশনটা মাথাতে না রাখলেও হবে, প্রথম ডেফিনেশনটা যদি মাথাতে রাখো তাহলে পরেই যথেষ্ট, সেকেন্ড ডেফিনেশনটা ছেড়ে দাও। ওয়েভলেন্থকে লিখবে কিভাবে, ওয়েভলেন্থকে যে সিম্বলটা দিয়ে লেখা হয় এই সিম্বলটার নাম হচ্ছে ল্যামডা,
LAMBDA, ল্যামডা, এই সিম্বলটার নাম। আর যেহেতু এটা লেন্থ, সেই কারণের জন্য এর এসআই ইউনিট হচ্ছে মিটার। তাহলে এবার ছবিটা দেখে ফেলি। এই হচ্ছে দেখো ছবিটা, এ দেখো পরপর দুটো ক্রেস্টের মধ্যে এই যে ডিস্টেন্সটা, তাহলে এখান থেকে শুরু হয়ে এই হয়ে এখানে পৌঁছানো মানে একটা কমপ্লিট অসিলেশন হলো। তাহলে এই দুটো ক্রেস্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ল্যামডা। ঠিক একই রকম ভাবে এখান থেকে শুরু করে ম্যাক্সিমাম গিয়ে আবার এই ম্যাক্সিমাম মানে ওয়ান কমপ্লিট অসিলেশন। তাহলে দুটো ট্রাফের মধ্যে দেখো সেপারেশন ইকুয়াল টু ওয়েভ লেন্থ ল্যামডা। ঠিক একই রকম ভাবে দুটো কম্প্রেশনের মধ্যে যা ডিস্টেন্স ওয়েভ লেন্থ, দুটো রেয়ারিফ্যাকশনের মধ্যে যা ডিস্টেন্স ওয়েভ লেন্থ। দেখো এটা ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে কি বলবো, ট্রান্সভার্স ওয়েভে দুটো সাকসেসিভ ক্রেস্ট বা দুটো ট্রাফের মধ্যে ডিস্টেন্সকে আমরা বলবো ওয়েভ লেন্থ। লঙ্গিচুডিনাল ওয়েভে দুটো কম্প্রেশন বা দুটো রেয়ারিফ্যাকশনের যে সেন্টার, তাদের মধ্যে যা ডিস্টেন্স সেটা হচ্ছে ওয়েভ লেন্থ। দেখো ওয়েভ লেন্থটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে এবারের ডেফিনেশন গুলো খুব ছোট ছোট দুটো ডেফিনেশন, এই দুটো ডেফিনেশন পড়লে, দুটো ডেফিনেশন না তিনটে ডেফিনেশন আছে। লাস্ট ডেফিনেশনটা একদমই সোজা, সেটা হচ্ছে ওয়েভ যে ভেলোসিটিতে মুভ করে সেটাই ওয়েভ ভেলোসিটি। এর পরের দুটো ডেফিনেশন একদম ছোট ছোট ডেফিনেশন, এই দুটোকে জাস্ট একটুখানি দেখে নাও। সেটা কি বলছে, নেক্সট ডেফিনেশনের নাম হচ্ছে ওয়েভ নাম্বার। এটা লাগবে, তার কারণ হচ্ছে শর্ট কোয়েশ্চেনে লেখে ফ্রিকোয়েন্সি, জাস্ট দুটো ডিফারেন্স ভালো করে মাথায় রেখো। ফ্রিকোয়েন্সি মানে এক সেকেন্ডে কতগুলো ওয়েভ তৈরি হচ্ছে, আর ওয়েভ নাম্বার মানে হচ্ছে ইউনিট ডিস্টেন্স বা একক দূরত্বের মধ্যে কতগুলো ওয়েভ বসে আছে। তার মানে 1 মিটার বা 1 সেন্টিমিটার ডিস্টেন্সের মধ্যে যতগুলো ওয়েভ তুমি পাবে সেই সংখ্যাটাকেই আমরা বলবো হচ্ছে ওয়েভ নাম্বার। আর 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ পাবে সেই সংখ্যাটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। দুটো ডেফিনেশনের পার্থক্য ক্লিয়ার হলো কিনা বলো। 1 সেন্টিমিটার বা 1 মিটার তার মানে একক দূরত্ব বা ইউনিট ডিস্টেন্সে যতগুলো ওয়েভ থাকবে সেই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে ওয়েভ নাম্বার, নাম্বার অফ ওয়েভস প্রেজেন্ট ইন ইউনিট ডিস্টেন্স। এটা কি ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার। একটু আগে ওয়েভ লেন্থ দেখলে না ল্যামডা, আমরা যদি আমরা যদি আগের স্লাইডটাতে একটু যাই, তাহলে দেখো তো, আমাকে বলো তো এই ছবি থেকে এই যে ল্যামডা, এই ল্যামডা ডিস্টেন্সে কটা ওয়েভ আছে, একটাই ওয়েভ আছে তাই না। হ্যাঁ স্যার, একটা পুরো কমপ্লিট পুরো কমপ্লিট ওয়েভ রয়েছে। তাহলে তাহলে এবার এই ডেফিনেশনটায় ফিরে আসো। এই ডেফিনেশনে কি বলা হয়েছে, ইউনিট ডিস্টেন্সে যতগুলো কমপ্লিট ওয়েভ থাকবে সেটাই হচ্ছে ওয়েভ নাম্বার। তাহলে ল্যামডা ডিস্টেন্সে যদি একটা ওয়েভ থাকে, তাহলে একক দূরত্ব বা ইউনিট ডিস্টেন্সে কটা ওয়েভ থাকবে, 1/λ সংখ্যক ওয়েভ থাকবে না, চিন্তা করে দেখো তো। হ্যাঁ স্যার, 1/λ। ঐকিক নিয়ম। তাহলে ওয়েভ নাম্বার হচ্ছে 1/λ। দেখো ক্লিয়ার কিনা বলো। আমি আরেকবার রিপিট করছি, ল্যামডা ডিস্টেন্সে কতগুলো কমপ্লিট ওয়েভ আছে, একটা, ঐকিক নিয়ম অ্যাপ্লাই করো। একক দূরত্বে কতগুলো ওয়েভ থাকবে, 1/λ। তাহলে একক দূরত্বে যতগুলো ওয়েভ সেটাই তো আমার ওয়েভ নাম্বার। তাহলে ওয়েভ নাম্বার ইজ ইকুয়াল টু ল্যামডা, 1/λ। এবার ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার। তাহলে পরে এটা মনে রাখবে, ওয়েভ নাম্বার হচ্ছে ওয়েভ লেন্থের রেসিপ্রোকাল। ফ্রিকোয়েন্সি এফ, তার মাথায় যদি এরকম একটা বার সাইন দিয়ে দাও, সেটাকেই আমরা বলি হচ্ছে ওয়েভ না, তোমার কি বলে ওয়েভ নাম্বার 1/λ। ল্যামডার ইউনিট ছিল মিটার, তাহলে 1/λ হলে ইউনিট কি হয়ে যাবে, 1/মিটার। তার মানে মিটার ইনভার্স, এটা হচ্ছে এসআই ইউনিট। ঠিক আছে।
হ্যাঁ স্যার। এর পরের টার্মটা, ওয়েভ নাম্বারের আগে একটা অ্যাঙ্গুলার কথা চলে এসছে, অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। এর আরো দুটো নাম আছে, প্রোপাগেশন কনস্ট্যান্টও বলে, এটাকে ওয়েভ ভেক্টরও বলে। এই যে ওয়েভ নাম্বারটা পেলে, এই সংখ্যাটাকে 2π দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে পরেই তুমি পাবে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। যেরকম ফ্রিকোয়েন্সিকে 2π দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পেয়েছিলে, সেরকম ওয়েভ নাম্বারকে 2π দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি পাবে হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার বা প্রোপাগেশন কনস্ট্যান্ট বা ওয়েভ ভেক্টর। তার মানে ইউনিট লেন্থে যতগুলো ওয়েভ আছে সেই সংখ্যাটাকে 2π দিয়ে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে আমাদের অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার বা প্রোপাগেশন কনস্ট্যান্ট বা ওয়েভ ভেক্টর। এবার তোমার একটা কমপ্লিট ওয়েভ মানে 2π রেডিয়ান ফেজ চেঞ্জ, তাহলে তুমি 2π কে ল্যামডা দিয়ে ভাগ করছো, ডিভাইড করছো। তার মানে প্রতি একক ডিস্টেন্সে যতটা ফেজ চেঞ্জ হচ্ছে সেটাকেও তুমি বলতে পারো অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার বা প্রোপাগেশন কনস্ট্যান্ট। এটা একটা অল্টারনেটিভ ফর্ম। এটা সিম্পল ভাবে মনে রাখতে পারো, শুধু প্রথম ডেফিনেশনটা খেয়াল রাখবে, ওয়েভ নাম্বারকে 2π দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার বা ওয়েভ ভেক্টর বা প্রোপাগেশন কনস্ট্যান্ট। এটাকে স্মল কে দিয়ে ডিনোট করা হয়। তাহলে ওয়েভ নাম্বার 1/λ, তাকে যদি 2π দিয়ে মাল্টিপ্লাই করো কি হবে? 2π/λ। এবার 2πটা কি? অ্যাঙ্গেল ইন রেডিয়ান। 1/λ ইউনিট তো 1/মিটার ছিল, তাহলে 1/মিটারকে তুমি যদি রেডিয়ান দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে পরে আমরা কি পাবো? রেডিয়ান পার মিটার। দেখো, ওয়েভ নাম্বার আর অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। লাস্ট ডেফিনেশন, ওয়েভ ভেলোসিটি। ওয়েভ একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যে ভেলোসিটিতে ট্রাভেল করে। ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে একটা পার্টিকুলার ডাইরেকশনে ইউনিট টাইমে যতটা ডিস্টেন্স কভার হবে সেটাই হচ্ছে ভেলোসিটি। তার মানে যখন ওয়েভটা একটা মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল করছে, যে ডাইরেকশনে ট্রাভেল করছে সেই ডাইরেকশনে ইউনিট টাইম বা একক সময়ে যতটা ডিস্টেন্স কভার করবে সেটাই হচ্ছে ওয়েভ ভেলোসিটি, যার আরেকটা নাম হচ্ছে পার্টিকেল ভেলোসিটি। সরি, তোমাকে বলে ফেজ ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটি অ্যাকচুয়ালি তাহলে তোমাকে কি রিপ্রেজেন্ট করে? কতটা স্পিডে ওয়েভ ওই মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে বলেছি 0°C টেম্পারেচারে এয়ারে সাউন্ডের ভেলোসিটি 331.5 মিটার পার সেকেন্ড। তার মানে তোমাকে বলছে 0°C সাউন্ড 331.5 মিটার পার সেকেন্ডে ওই মিডিয়ামের মধ্যে দিয়ে যায়, যেটাকে আমরা সিম্পল ভি দিয়ে লিখি, যার হচ্ছে মিটার পার সেকেন্ড। এই হয়ে গেল আমাদের ডেফিনেশন। আজকে আর একটা জিনিস করে আমি শেষ করব, আর একটা ছোট্ট জিনিস যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা পরীক্ষায় দেয়। সেটা হচ্ছে কি, এই রিলেশনটা এস্টাবলিশ করো, মানে রিলেশন বিটুইন ওয়েভ ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভ লেন্থ। ওয়েভ ভেলোসিটি মানে স্মল ভি, ফ্রিকোয়েন্সি মানে এফ, আর ওয়েভ লেন্থ মানে ল্যামডা। এদের মধ্যে কি রিলেশন আমরা দেখব। ওয়েভ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভ লেন্থ। কিভাবে? দেখো, একটা কমপ্লিট ওয়েভ কখন তৈরি হবে? যদি মিডিয়ামের পার্টিকেল গুলো একটা কমপ্লিট অসিলেশন করে। এটা তো আমাদের কাছে এখন সবার কাছে ক্লিয়ার। একটা কমপ্লিট অসিলেশন করতে যতটা টাইম লাগে সেটা টাইম পিরিয়ড। আবার আমরা একটু আগে দেখেছি একটা টাইম পিরিয়ডে ওয়েভ যতটা ডিস্টেন্স যায় মিডিয়ামের মধ্যে দিয়ে সেটাই হচ্ছে ওয়েভ লেন্থ।
এটা এটা ক্লিয়ার তো আমাদের সবার কাছে? হ্যাঁ স্যার। তাহলে এটাই ফার্স্টে লিখে ফেলো। একটা পার্টিকেল যখন একটা অসিলেশন কমপ্লিট করছে মিন পজিশনের অ্যাবাউটে, তখন তার টাইম লাগছে ক্যাপিটাল টি। এই টাইমে কতটা ডিস্টেন্স যাচ্ছে ওয়েভটা? ল্যামডা। তাহলে পরে টি টাইমে পার্টিকেলটা কতটা ডিস্টেন্স যাচ্ছে? ল্যামডা ডিস্টেন্স যাচ্ছে। তাহলে ডিস্টেন্স ট্রাভেলড বাই দা ওয়েভ ইন টাইম, সরি এটা স্মল টি হয়ে গেছে, এটা স্মল টি হবে না, এটা ক্যাপিটাল টি হবে। এটা ক্যাপিটাল টি, নট স্মল টি। তাহলে টি টাইমে আমরা কি দেখতে পাচ্ছি? যে ওয়েভটা ল্যামডা সমান ডিস্টেন্স কভার করছে। তাহলে ইউনিট টাইমে ওয়েভটা কতটা ডিস্টেন্স কভার করবে? ক্যাপিটাল টি টাইমে যদি ল্যামডা ডিস্টেন্স কভার করে, তাহলে একক সময় কতটা ডিস্টেন্স কভার করবে? ঐকিক নিয়ম যদি অ্যাপ্লাই করো, তাহলে ইউনিট টাইমে ল্যামডা বাই টি। ল্যামডা বাই টি। হুম। দেখো তো ওয়েভ ভেলোসিটিতে কি লেখা রয়েছে? ইউনিট টাইমে যতটা ডিস্টেন্স যাবে সেটাই তো ওয়েভ ভেলোসিটি, তাই না? এই দেখো, ওই যে উপরে লেখা রয়েছে ডিস্টেন্স কভার্ড বাই এ ওয়েভ পার ইউনিট টাইম। তাহলে এই যে তুমি ক্যালকুলেট করলে ডিস্টেন্স ট্রাভেলড বাই দা ওয়েভ ইন ইউনিট টাইম, তাহলে এটা তো ওয়েভ ভেলোসিটির ডেফিনেশনকে স্যাটিসফাই করলো। দেখো তো, স্যাটিসফাই করলো না? তাহলে যেই মোমেন্টে এটা ওয়েভ ভেলোসিটির ডেফিনেশন হয়ে গেল, তাহলে আমি কি লিখতে পারি? ওয়েভ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই ক্যাপিটাল টি। এটা লেখা যাবে তো? হ্যাঁ স্যার। দেখো, হ্যাঁ স্যার। 1/ক্যাপিটাল টি মানে কি? ফ্রিকোয়েন্সি তো অলরেডি পড়ে এসছি। তাহলে ওয়ান বাই, হ্যাঁ 1/2। যদি ক্যাপিটাল টি ফ্রিকোয়েন্সি হয়, তাহলে 1/টি এর জায়গায় যেই তুমি এফ বসাবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? এফ ইন্টু ল্যামডা হয়ে গেল না? তাহলে তুমি কি পেলে? ওয়েভ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভ লেন্থ। এই রিলেশনটা তোমাদের ক্যালকুলেট করতে দেয় পরীক্ষায়। এটা লঙ্গিচুডিনাল ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল, এটা ট্রান্সভার্স ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল। সব সময়তে এই রিলেশনটা তুমি পাবেই। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কেসেও এই রিলেশন কিন্তু অ্যাপ্লিকেবল। ওয়েভ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভ লেন্থ। স্যার হ্যাঁ বলো। বলছি রিলেশনটা কিন্তু ম্যাম আমাদেরকে অন্যভাবে করিয়েছিল। দেখো, করানোর প্রসেস তো বিভিন্ন হতেই পারে। না এখন সেটা একটু টাফ ছিল, কিন্তু এটা ইজি আছে তার থেকে, যেটা তোমাদের মানে কাছে, মনে হচ্ছে। মানে যেটা তোমাদের কাছে ইজিলি অ্যাকসেপ্টেবল হবে সেটা করো, কোনো ব্যাপার না। দেখো, একই জিনিসকে দুরকম ভাবে আমরা, মানে দুরকম কেন, একটা জিনিসকে তুমি অনেক রকম ভাবে এক্সপ্লেন করতে পারো, কিন্তু তুমি ঘুরে ফিরে ফাইনালি কিন্তু এই রিলেশনেই আসবে। ম্যাডাম যে প্রসেস ফলো করেছেন, ম্যাডামের প্রসেসটা আরেকটা অন্য অ্যাপ্রোচ হতে পারে। সেই অ্যাপ্রোচে তুমি তো দেখো, এটার বাইরে তো অন্য কিছু পাওনি, ওখানেও তো একই জিনিস পেয়েছো। হ্যাঁ হ্যাঁ আমি, সেমই ছিল। হ্যাঁ আমি তোমাদের এভাবে বললাম, এবার তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটা করবে। হ্যাঁ ঠিক আছে। এরকম কোথাও কোনো বাধ্যবাধকতা নেই। আবার ধরো আমার একটা কোনো কিছু করানো যদি তোমাদের মনে হয় একটু টাফ, যেটা ম্যাডাম করেছেন সেটা ইজি, তাহলে পরে সেটা ম্যাডামের প্রসেস ফলো করবে। এটাও তো হতেই পারে একটা সিম্পল ক্যালকুলেশন যেরকম ভাবে। আমি তোমাদের যতটা তোমরা সহজভাবে মনে রাখতে পারবে, আমি ততটা সহজভাবে করার চেষ্টা করেছি। ঠিক এটা জাস্ট আছে। এটা জাস্ট দেখো, ঐকিক নিয়ম অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে, যে ঐকিক নিয়ম আমরা সবাই করতে পারি। দেখো তাহলে রিলেশনটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা নেক্সট ক্লাসে আমরা দুটো ক্যালকুলেশন করব। একটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ বা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, তার ইকুয়েশন। আর একটা স্ট্যান্ডিং স্টেশনারি ওয়েভের থেকে বের করে বিটস একটা ইকুয়েশন। এই দুটো তোমাদের পড়ানো আশা করি হয়ে গেছে, ম্যাডাম বোধহয় পড়িয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ অল্প একটু করিয়েছে। বিটস কি কমপ্লিট হয়ে গেছে? না হয়নি এখনো। এখনো হয়নি? আচ্ছা, প্রোগ্রেসিভ ওয়েভে, প্রোগ্রেসিভ ওয়েভ হয়ে গেছে? দেখো তো, হাতের সামনে খাতাটা আছে?
ক্লাসে তো তোমার কলেজের খাতাটা হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার আছে। একটু দেখো তো। প্রোগ্রেসিভ ওয়েভটা ম্যাডাম নিশ্চয়ই করিয়ে দিয়েছেন, দেখো একটু দেখে নাও একবার। হ্যাঁ স্যার করিয়েছিলেন। আচ্ছা, আর দেখো তো তারপর দেখো তো বিটস, বিটস উনি করিয়ে দিয়েছেন কিনা। উম, সুপারপোজিশন অফ ওয়েভ বলে কোনো কথা দেখতে পাচ্ছো? সুপারপোজিশন, এরকম কি কোনো টার্ম পাচ্ছো? হ্যাঁ স্যার, সুপারপজিশন অফ ওয়েভ উইথ সাম ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো সুপারপোজিশন অফ ওয়েভের পরই থাকবে বিটস। না বিটস নেই, অ্যাকোস্টিক্স আছে। সুপারপোজিশন অফ ওয়েভের সঙ্গে বিটস দেখো একই সাথে নেই, থাকবে। ওটার মধ্যে তো ওই অ্যাকোস্টিক্স আছে, ফ্যাক্টরস অফ এফেক্টিং। হ্যাঁ, অ্যাকোয়াস্টিক্স অফ বিল্ডিংস ওটা তো আলাদা, ওই ওটা রিভারবারেশন। ঠিক ওটা আছে, আছে। হ্যাঁ হ্যাঁ। না তোমার ওই পার্টটা তো থিওরিটিক্যাল পার্ট হয়ে গেল। ঠিক আছে, যদি তাহলে হয়তো ম্যাডাম হয়তো ওটাকে পরে করাবেন বলে হয়তো রেখে দিয়েছেন, লাস্টে হয়তো করিয়ে দেবেন। ঠিক আছে ম্যাডাম, ম্যাডামের মতো যেরকম এগোচ্ছেন এগোন। আমরা তাহলে পরে নেক্সট ক্লাসে এই প্রোগ্রেসিভ ওয়েভ আর সুপারপোজিশন অফ ওয়েভস, যেটা থেকে বিটসটা আমরা পড়ে আমরা চলে যাব ওই তোমার অ্যাকোয়াস্টিক্স পার্টে। অ্যাকোয়াস্টিক্স অফ বিল্ডিংস যেটা, সেখানে তোমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন অলমোস্ট কিছু নেই। ওখানে শুধু হচ্ছে তোমাদের ওই কিছু কোয়ালিটেটিভ ডিসকাশন, থিওরিটিক্যাল পার্ট। আচ্ছা। তোমাদের কি এই ইউনিটটা ম্যাডাম কমপ্লিট করে দিয়েছেন? এটা, না ওই যে সেভেন্স ইকুয়েশন মোটামুটি ওরকমই হয়েছে ওই পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ম্যাডাম যেরকম করছেন তাহলে পরে হয়তো হতে পারে ম্যাডাম হয়তো তোমাদের এই বিটস এর ব্যাপারটা পরে বলবেন, ওই যে রেখে দিয়ে লাস্টে হয়তো তোমার করাবেন বলে। ঠিক আছে, আমরা যেরকম ভাবে এগোচ্ছি আমাদের এই তোমার ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা অব দি ইকুয়েশনটা হলো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভের ডেফিনেশন জানবো, সেখান থেকে প্রোগ্রেসিভ ওয়েভের একটা ইকুয়েশন তৈরি করব, তারপর সুপারপোজিশন ওয়েভ থেকে বিটস করে আমরা চলে যাব অ্যাকোয়াস্টিক্স অফ বিল্ডিংসে। ঠিক আছে, ও, হুম। তাহলে আজকে যতটা পর্যন্ত ডিসকাশন হলো ক্লিয়ার হয়েছে টোটালটা? হ্যাঁ স্যার। ওকে চলো, আমি তাহলে পরে এটা যেরকম আমি ওই রেকর্ডিংটাকে এবার রেডি করে তোমাদের ইউটিউবে আপলোড করে দেবো, লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তারপর তোমরা তোমাদের মতন করে যদি রিভিশনের দরকার পড়ে দেখে নিও। ঠিক আছে ওকে তাহলে ম্যাম, চলো। ওই যে লাস্ট হচ্ছে আর। হ্যাঁ স্যার ঠিক আছে। না না, কি বলছিলে, বলো বলো কি বলছো। বলছিলাম যে ওই ম্যাম লাস্ট যেটা করিয়েছিল ওই আল্ট্রাসনিক ওয়েভ যেটা। আল্ট্রাসনিক ওয়েভস, আল্ট্রাসনিক ওয়েভসটা হচ্ছে তোমার ওই অ্যাকোয়াস্টিক্স অফ বিল্ডিং এর পরে লাস্ট পার্ট। ওটা দেখবে তোমাদের সিলেবাসে যে ইউনিট ওয়ানের মডিউলটা রয়েছে, সেই ইউনিট ওয়ানের লাস্ট পার্ট হচ্ছে আল্ট্রাসনিক ওয়েভ, তার অ্যাপ্লিকেশন, তার প্রপার্টিজ, ডেফিনেশন, এইগুলো। ম্যাডাম কি অ্যাপ্লিকেশনস অফ আল্ট্রাসনিক ওয়েভস পড়িয়ে দিয়েছেন? না না, ওটা এখনো করাইনি, ওটা এমনি লিখিয়েছিল। আচ্ছা, করাইনি, ওটা একটু বাকি আছে। ওটা একটু বাকি আছে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় হয়তো ম্যাডাম তোমার এই আল্ট্রাসনিক ওয়েভের পার্টটা করিয়ে দিয়ে তারপর হয়তো বিটসের এটা পড়াবেন। আচ্ছা। খুব সোজা বিটস, শুধু আমাদের ওখানে একটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনকে কাজে লাগাতে হবে। সাইন সি প্লাস সাইন ডি তোমরা করেছো ম্যাথামেটিক্সে, হুম। সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা করেছো, ওইটা আমাদের ওখানে কাজে হ্যাঁ। লাগবে। কিভাবে লাগবে আমি তোমাদের দেখিয়ে দেবো, ওই দেখে নিলেই হবে, জিনিসটা এমন কিচ্ছু কঠিন নয়, খুব সোজা জিনিস। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। হ্যাঁ। তাহলে তোমাদের সাথে হ্যাঁ আমার স্যার। আবার নেক্সট সানডে দেখা হচ্ছে। আমরা নেক্সট সানডেতে প্রোগ্রেসিভ ওয়েভ আর বিটস এর ইকুয়েশনটা দেখে নেব, আর তারপরে আমরা চলে যাব হচ্ছে ওই থিওরিটিক্যাল পার্টটাতে, ওই অ্যাকোয়াস্টিক্স অফ বিল্ডিংস, আল্ট্রাসনিক ওয়েভস এটসেট্রা, ওই পার্টটা। ঠিক আছে স্যার। ওকে চলো, তাহলে আজকে ক্লাসটা শেষ করছি। হ্যাঁ স্যার।